বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে যারা লাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন আইনজীবী আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র, এবং সেই সঙ্গে তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যেহেতু আপনারা দুজন আইনজীবী, আইন মানবাধিকার এইসব বিষয় নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় সাম্প্রতিককালে কবি প্রাবন্ধিক ফরহাদ মাজারের নিখোঁজ হয়ে যাওয়া বা অপহরণ হয়ে যাওয়া, কোট আনকোট, আমি কোনোটাই বলছি না, এবং তাকে র্যাব কর্তৃক উদ্ধার। এখন তিনি হসপিটালে আছেন। সব মিলিয়ে এটি নানা রকমের প্রশ্নের জন্ম দিয়েছে, এবং এই যে গুম অপহরণ এগুলো নিয়ে তো অনেক দিন ধরে অনেক রকমের কথা হয়েছে, এবং ফরহাদ মাজারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির এক রকমের প্রতিক্রিয়া, বিএনপি এটি সরকারকে দায়ী করছে, সরকার এটিকে অন্যভাবে বলছে, বা সরকার সমর্থকরা এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে চিত্রায়িত করবার চেষ্টা করছে, কোনো কোনো গণমাধ্যম নানাভাবে দেখবার চেষ্টা করছে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি একটু বলবেন যে আপনি কি মনে করেন যে এটি আসলে কি ঘটলো, কেন ঘটলো, বা এরকম ঘটনা কেন ঘটছে? আমি গতকাল প্রথম আলোতে স্বরাষ্ট্রমন্ত্রী একটি ইন্টারভিউ দেখছিলাম, যে তিনি বলছেন যে ভাগ্য ভালো যে তাকে সীমান্তের ওপারে ফেলে দিয়ে আসা হয়নি, গেলে হয়তো আরো বিপদ হতে পারত। যদিও তিনি বলছেন যে এটি তদন্ত করে দেখতে হবে আসলে কি ঘটনাটা ঘটেছিল, কিন্তু আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি খুব আলোচিত, কোনো সন্দেহ নাই, কারণ নিয়ে একজন বিজ্ঞ এবং জ্যেষ্ঠ মানুষ, অর্থাৎ সিনিয়র একটা সামাজিক যোগাযোগে তার সম্পর্ক আছে। তিনি সুশীল সমাজের একজন প্রধান ব্যক্তি বলা যায়, প্রধান ব্যক্তিদের মধ্যে একজন। বিষয়টা হলো যে এটা একটা রহস্য আবৃত এখনো, কারণ আজকের পর থেকে আপনারা যদি দেখছেন সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী, তিনিও কিন্তু স্পষ্ট কিছু বলেননি, এবং ফরহাদ মাজার সাহেবকে কনফার্ট করার পর তিনি কিন্তু সুস্পষ্ট কিভাবে কি হলো তিনি বলতে পারছেন না। তো এইখানে এটার পেছনে, এবং একটা জিনিস যেটা জানা গেছে যে তার টেলিফোন দিয়ে, তার সেলফোন দিয়ে 35 লক্ষ টাকা র্যানসাম বা দাবি করা হয়েছে, চাঁদা বলি বা যাই বলি। কিন্তু আমার মনে হয় বক্তব্য আছে সেটি উনিও নাকি উনিই বলেছেন যে ওনার তাদেরকে টাকা অফার করেছেন যে আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে টাকা দিব। আচ্ছা, সুতরাং আমার মনে হয় যে এটা একটা যারাই করেছে এটা রহস্যাবৃত, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কিছু বক্তব্য রেখেছেন, যেটা আপনি একটু আগে বললেন। সেটা তো একদিক থেকে সেইভাবে বলেছেন যে যদি অন্য দেশে চলে যেত তাহলে কিন্তু বিরাট একটা আলোড়ন সৃষ্টি দেশব্যাপী, যে দেশের আইন শৃঙ্খলা নাই, এই দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই, এই ধরনের কথা আসতো। সেই প্রেক্ষাপটে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ফরহাদ মাজার সর্বশেষ যে আমরা যেটুকু জানি সেটা হলো যে ভারতে যে গোহত্যার ব্যাপার নিয়ে যে কথা, সেখানে উনি বক্তব্য রেখেছেন, সংবাদ সম্মেলন করে সেটার সাথে যোগসূত্র আছে কিনা সেটা নিবিড় তদন্তের ব্যাপার, এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। সর্বশেষ যেটা তার আলোচিত ওই একটি জিনিস আমাদের জানা আছে। এছাড়া ইদানিংকালে তার খুব একটা লেখন, প্রবন্ধ বলেন বা আর্টিকেল বলেন, কিছু সেভাবে পত্রপত্রিকা আসেনি, যার দ্বারা একটা পলিটিক্যাল ইস্যু বলেন বা সামাজিক ইস্যু হবার মতো নয়। তা আমার মনে হয় যে বিষয়টা রহস্যজনক তো বটেই এবং আলোচিত। সুতরাং আমাদের মনে হয় যে ব্যাপারটা আমাদের দাবিই থাকবে এটা, যে নিবিড় তদন্ত করে সুষ্ঠু সঠিক তথ্যটা বের করা উচিত। জি, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। আসলে এটা তো একটা অত্যন্ত দুঃখজনক। ফরহাদ মাজার উনি আমাদের সুশীল সমাজের একজন অন্যতম ব্যক্তিত্ব, আর উনি যেটা বক্তব্য রেখেছেন, পত্রিকাতে যেটা আসছে, এই পর্যন্ত যারা গুম হয়েছে, যারা অপহরণ হয়েছে, তারা কিন্তু মুক্তি পেলেও তারা কে গুম করেছে, কি জন্য করেছে, কি করেছে, কোনো বক্তব্য কিন্তু তারা কেউ সত্যিকারে দিতে পারে, দেয় নাই, তাই না? সালাউদ্দিন, আমাদের বর্তমানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন, তাকে ইন্ডিয়া নিয়ে গেল, কারণ বাংলাদেশ থেকে, ঢাকা থেকে ইন্ডিয়ান বর্ডার শিলং ক্রস করা এটা চারটেখানে কথা নয়, এটা অনেক দূর, অনেক ব্যাপ্তি। কে নিয়ে গেল? উনি তো আকাশে উড়ে যাননি। তো
তো সেইটাও কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে কোনো স্টেটমেন্ট এখনো পাই না। হি ইজ ফেসিং ট্রায়াল ফর ক্রসিং দ্য বর্ডার অফ ইন্ডিয়া ইন দ্য ইন্ডিয়ান কোর্ট। ফরহাদ মাজারের ব্যাপারটা হচ্ছে উনি ওই দিন যে বক্তব্যটা উনি বক্তব্য রাখেন, আসলে বক্তব্য রাখেছেন একজন উনি পাশে ছিলেন এবং গরু হত্যার ব্যাপারে মাহমুদুর রহমান সাহেব। তিনি আমি মনে করি ওনাকে নেওয়া হয়েছে টু টেররাইজ, যারা এই ধরনের বক্তব্য নিয়ে আসবে তাদেরকে টেররাইজ করার জন্য, থ্রেটেন করার জন্য, তাদেরকে টু পুট দেম আন্ডার কোয়ারশন অর ডিউরেস, এই কাজটা হয়েছে। আর না হলে উনি ফরহাদ মাজার সাহেব বাসা থেকে চলে গেলেন, তারপর উনি কোথায় গেলেন, বাসে তুলে দিলেন, তারপর ফিরে আসলেন, তার ম্যাজিস্ট্রেট কোর্টে গেলেন, বাসের পত্রিকায় তার আপনজনদের সাথে তার যে অভিব্যক্তির প্রকাশ, সেটা তো এই বয়সে তার নিজস্ব কোনো গতি বা নিজস্ব কোনো ইচ্ছায় এটা হয় নাই, ওনার ইচ্ছার বিরুদ্ধে ওনাকে এটা করা হয়েছে। পরে যখন দেখেছে, আমার মনে হয় বিরোধী দলীয় আমাদের পার্টির চেয়ারপারসন একটা টুইটার মেসেজ পাঠিয়েছিল, যে ফরহাদ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা দেয়ার হি হ্যাজ থ্রেটেন্ড, হি হ্যাজ আস্কড দি both the agencies of Bangladesh and India to find out the ফরহাদ মাজার। কারণ যে স্টেটমেন্টটা সেটা ছিল ইন্ডিয়ার এগেইনস্ট অলসো। তো এখন কি জন্য কি হচ্ছে সেটা তো গভর্নমেন্ট ইজ দি প্রাইম সোর্স টু ডিক্লেয়ার, যে একটা ইনকোয়ারি করে এটা বাইর করা। কারণ ফরহাদ মাজার তো আমাদের বাংলাদেশের হংকং ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন, তারাও বিবৃতি দিয়ে বলেছিল যে ফরহাদ মাজারকে খুঁজে বের করতে হবে, ভারত এবং বাংলাদেশকে যৌথভাবে। জি জি জি, সেটা আমি কালকে টুইটারটা রিপিট করে শুনলাম ম্যাডাম খালেদা যে টুইটার মেসেজ, ইট ইজ রিয়েলি এ স্ট্রং ওয়ার্ড, এবং দ্যাট হ্যাজ অ্যাক্টেড, আমার মনে এটা অনেক ফোর্সফুল কাজ করেছে টু রিকভার অর টু রিলিজ ফরহাদ মাজার ফ্রম দ্য ক্যাপটিভস অফ সো কল, যারা নিয়ে গেছে তাদের। কারণ সেখানে তিনি দুইটাই, এখানে তো আপনি তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাব, যাদের বিরুদ্ধে এইসবের অভিযোগ আপনারা আনেন প্রায়শই, তাদেরকে তো সাধুবাদ দিবেন অন্তত স্পেসিফিক ফরহাদ মাজারের কেসে। আমরা লেট আস সি হোয়াট কামস আপ ইন দ্য ইনকোয়ারি বাই দি গভর্নমেন্ট। আমরা এখন তো গভর্নমেন্ট কি নিয়ে আসে, এখন ল মিনিস্টার কি বলছেন, হোম মিনিস্টার কি বলছেন, গভর্নমেন্ট কি বলছেন, কে তারা নিয়ে গেল একটা ডিটেইল একটা ইনকোয়ারি রিপোর্ট তো জাতির সামনে। জি, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি একটু বলবেন যে আমরা দেখি যে এই ধরনের ঘটনায় বা বাংলাদেশে অনেক রকমের এরকম ঘটনা ঘটেছে, কিন্তু কোনোটারই আসলে পূর্ণাঙ্গ চিত্র কিন্তু শেষ পর্যন্ত জনসাধারণ জানতে পারে না। কোনোটিরই পূর্ণাঙ্গ তদন্ত হয় না, তদন্ত হলে তার রিপোর্ট কি, কোনোটিরই সেই অর্থে বিচার হয় না, সময়ের বিবর্তনে সেটি হয়তো হারিয়েও যায়। দেখুন, এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবো না, এটুকু বলতে চাই। এবং এখন যেটি মিস্টার নাসিরউদ্দিনও বললেন যে এমনও ঘটছে এখন যারা এরকম নিখোঁজ হচ্ছে তাদের পাওয়া গেলে তাদের কাছ থেকে আর কিছু শোনা যাচ্ছে না, মানে কেউ আর কিছু বলছেন না। এখানে আমার একটা ব্যাড কালচার, কোনো সন্দেহ নাই, এটা সমর্থন করার প্রশ্নই আসে না। বা বিরোধিতা সবাই করি, আমরা বিরোধিতা তীব্র বিরোধিতা করি এবং এই ধরনের আচরণ বা এই ধরনের কর্মকাণ্ডে। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে এ ধরনের গুম হচ্ছে কিন্তু তাদের কিন্তু খোঁজ পাওয়া যায় না, বা তাদের সুরা হয়েছে এই ধরনের খোঁজ পেলেও, যেমন আমরা হয়তো এই ফরহাদ মাজারের কেসে কি ঘটলো সেটি হয়তো কখনোই আর জানবো না। এখানে যেটা সমস্যা, যেটা আমি বলি, আইন না ফরহাদ মাজারের কাছ থেকে না পুলিশের কাছ থেকে। এখন এখানে যেটা সমস্যা, যেটা আমি বলি, ফরহাদ মাজার সাহেব লাকিলি হি হ্যাজ বিন, তাকে পাওয়া গেছে, সেটা তো একটা বড়, এবং খুলনায় যে হোটেলে খেয়েছে, হোটেল ম্যানেজারের খেয়েছে, সে কথা সবকিছু আছে। কিন্তু এখানে যাদের পাওয়া যায়নি, যেটা ভাই বললেন, সেখানে ব্যাপারটা হলো যে তদন্ত, নিবিড় তদন্ত হয়েছে বলে আমার বিশ্বাস। এখন এখানে যারা যেভাবে তারা অপহৃত হয়েছেন, মানে গুম হয়েছেন, সেই যে জায়গাটা, তার আশেপাশে যে সার্কামস্টেন্সেস বলি আর কি, পারিপার্শ্বিক অবস্থা থেকে এভিডেন্স দিয়ে ধরা যায় কোথা থেকে এসে। এখন তো মোবাইল ট্র্যাকিং করে ধরা যায়, অনেক নানান ধরনের বেরিয়েছে। কিন্তু এখানে প্রলংড ইনভেস্টিগেশন, লম্বা তদন্ত অনুসন্ধান সবই হয়েছে, কিন্তু সুরা হয়নি। এটা কারণে দেখেন, যেটা ভাই বলতেছিলেন যে সালাউদ্দিন, সে আসাম চলে গেলেন কোন দিক দিয়ে, এটা কিন্তু কেউ জানে। সেখানে গিয়ে পড়লেন উদ্ভব, এবং সেখানে বিচারের সম্মুখীন হয়েছেন। এখন কিভাবে গেলেন তিনি নিজেও কিন্তু বলেননি। তার আসামে তো বলতেই পারতেন সে, যে আমাকে কেউ একটি গ্রুপ যারা ধরে নিয়ে এসছে, সেখানে কিন্তু বলা হয়নি, যে সে কিন্তু বলেনি। সেখানে ফরেন অ্যাক্টে তাদের বিচার, সেটা ইন্ডিয়ান ব্যাপার। কিন্তু
তার নিজের যে এই চলে গেলেন সেই যে কিভাবে হলো, অত এখানে জানি সেই অপহৃত হয়েছে, অনেকে ধরে নিয়েছে তার গুম হয়ে গেছে, তার মধ্যে নাই। এই যে ব্যাপারগুলি ঘটে, এগুলি তদন্ত আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করেন, নিবিড় তদন্ত করেন, কিন্তু মূলত এই যে সালাউদ্দিন চলে গেছে এটা ধরেন তো চলে জানে সালাউদ্দিন চলে জানে সালাউদ্দিনকে সে কিন্তু বলেনি কিছু। হ্যাঁ, আমি বললাম তো, যারা গুম হয়েছে এই পর্যন্ত তারা কেউ কিন্তু মুক্তি পাওয়ার পরে অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ ট্রাফিকিং আর বা হাইজ্যাকিং বা গুম, সেটাই বলছি, এমন হতে পারে কারণে ট্রমাজনিত কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে, যারাই করে থাকুক এটা তারা মুক্তি দেবেন এইটি প্রিকন্ডিশন, যেটা পূর্ব শর্ত, যে তুমি কোন অবস্থায় বলতে পারো, বললে কিন্তু এটা হবে। কারণ সে শুধু একা না, আর তো অন্য কিছু বলে, সেই কারণে তারা হয়তো উনি হয়তো বলবেন না, ভরত মাজার সেও হয়তো সুস্পষ্টভাবে বলবেন, হয়তো ভাষা কথা বলবে, আমি কি বলতে পারছি না, আমার মনে নাই, এইসব আর কি। তাই কাজে এই ব্যাপারটা সুরাহার উপায় নাই, শুধু তদন্ত করে যদি পাওয়া যায় সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার হবে আমি মনে হয়। কারণ এটা খুব কঠিন, যে আমাদের কালচারটা সংস্কৃতি দেখতে বেশ কয়েক বছর ধরে। আরেকটি সিলেটের কিছু নাম ইলিয়াস আলী এখনো পাওয়া গেল না, চৌধুরী আলম এখনো পাওয়া গেল না। Having a good government, আমরা একটু প্রসঙ্গ পাল্টাই। মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আমরা জানি যে আদালতকে প্রভাবান্বিত করবার একটা অভিযোগ আপনারা অনেক সময় এনেছেন সরকারের বিরুদ্ধে বিভিন্ন কারণে, এবং সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গে নির্বাহী বিভাগের, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের এক ধরনের শীতল সম্পর্ক বা টানাপোড়েন আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি, সেটি প্রধান বিচারপতির বক্তব্যে কিংবা কখনো আইনমন্ত্রীর বক্তব্যে। এবং সর্বশেষ যেটি বা ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত সরকারের আপিলের যে খারিজ করে দেয়া অ্যাপিলেট ডিভিশন কর্তৃক, সেটিকে আপনারা জনগণের বিজয় হিসেবে চিহ্নিত করেছেন। সো এটি নিয়ে অনেক রকমের বক্তব্য আছে। ক্ষমতাসীনরা বা সংসদ সদস্যরা তারা বলছে যে তারা তো জনপ্রতিনিধি, তাদেরই অধিকার বা এখতিয়ার আসলে সবাইকে, এবং তারা যদি রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারেন, তারা কেন বিচারপতিদের পারবেন না, এরকম নানা রকমের কথাবার্তা বা টানাপোড়েন আছে। এবং সেগুলোর ফলাফল কিনা জানি না, বা কোনো কারণে কিনা গতকালকে যেমন অ্যাপিলেট ডিভিশনের, কালকে বোধহয় এটা সাম্প্রতিককালের ইতিহাসে বা আমার জানা নেই, কালকে তারা কোর্টেও বসেননি। কেন বসেননি সেটিও অবশ্যই স্পষ্ট নয়। আজকে বসে নাই, যে মানে গতকালকে। জি, তো একটু আপনি বলবেন যে আসলে এই যে ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়া, সেটিকে কিভাবে দেখছেন, এর ফল আসলে ফলাফল, ভবিষ্যৎ প্রভাব কি পড়বে আমাদের রাজনীতিতে, বিচার বিভাগে, নির্বাহী বিভাগে? আজকে আমি জবাব দিই, সেটা হচ্ছে কি, ইন দ্য ব্যাকড্রপ অফ nullity declared by the appellate division as to the 16th amendment, সে ব্যাকড্রপ হচ্ছে 1972 কনস্টিটিউশন। 1972 কনস্টিটিউশনে 1975 এসে 25 জানুয়ারি আপনার বিচার বিভাগের এদের অপসারণ, এদের প্রমোশন, ট্রান্সফার, এসব সব রাষ্ট্রপতির হাতে নিয়ে আসছিল, শেখ সাহেবের হাতে নিয়ে আসছিল 4th অ্যামেন্ডমেন্টে। 5th অ্যামেন্ডমেন্ট সেটা পাস হলো 6 এপ্রিল 1979। 5th অ্যামেন্ডমেন্টে জিয়াউর রহমান সাহেব করলেন কি, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফর্ম করে, ওনার রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতাটা ছিল ফর অ্যাপয়েন্টমেন্ট, ফর ট্রান্সফার, ফর প্রমোশন অফ দি জাজেস অফ দ্য হাইকোর্ট, সেটা তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 1977 একটি অধ্যাদেশের মাধ্যমে তিনি প্রথম 79 পার্লামেন্ট এসে পাস করেছিল। তারপর আপনার উনি সেটা নিজের ক্ষমতাটা নিজে ছেড়ে দিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে, হেডেড বাই চিফ জাস্টিস অ্যান্ড 2 সিনিয়র জাজ অফ দি অ্যাপিলেট ডিভিশন, তাই না? এটাই চলতেছিল ঠিকভাবে। 96 থেকে 2001 আওয়ামী লীগ ওয়াজ ইন দ্য পাওয়ার, স্টেট পাওয়ার, ফরগেট ইট। 15th অ্যামেন্ডমেন্ট যেটা পাস হয় সেটা হয় আপনার 2011 সালের 30 জুন। নির্দলীয় সরকার তত্ত্বাবধায়ক বাতিল করার একটা 15th অ্যামেন্ডমেন্ট আনে, যে 15th অ্যামেন্ডমেন্টের ভিত্তি করে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এবং তার নির্বাচন করবে বলছে ওই অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে। সেখানে 35 আর্টিকেল হ্যাজ বিন অ্যামেন্ডেড, যেগুলি অসংশোধন যোগ্য। সেখানে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওনারা টাচ করে নাই। ইট ইজ রিমেইন অ্যাজ ইট ইজ। অ্যাম আই ক্লিয়ার টু ইউ? জি। এটাকে টাচ করা কখন শুরু করলো?
মাই ব্রাদার উইল বিয়ার উইথ মি, সেটা পার্লামেন্টে একটা আইন করলো, আদালত অবমাননা আইন। সে আদালত অবমাননা আইন সেটা চ্যালেঞ্জ হলো হাইকোর্টে। হাইকোর্ট সেটাকে বাতিল ঘোষণা করে দিল। এবং যদি আপনি আবার একটু ব্যাক যান, পার্লামেন্টে একজন স্পিকার, সংসদ সদস্যরা বিচারকের সম্পর্কে পার্লামেন্টে যা তা বক্তব্য রাখলেন। মানে এটা চলছিল যে বিচারক ভার্সেস জি পার্লামেন্ট। আমরা উই আর ভেরি আমাদের কথা দিয়ে the existence of the country depends on the independence of the judiciary. Judiciary sometimes acts, not sometimes, as per constitution. Judiciary is the guardian of the constitution as well as guardian of the country. In America, law passed by the Congress, if the judiciary thinks that it contradicts to the constitution, they nullify the same. তখন হঠাৎ করে 16th amendment আনলো only for cancellation of the Supreme Judicial Council. 16th amendment আসলো আপনার 17 সেপ্টেম্বর 2014 সালে। তাহলে আপনি যে 15th, এটা যদি আপনার ইফ ইউ থিংস দ্যাট নো ক্ষমতারা সংসদের হাতে থাকবে, এদের অপসারণগুলি, তাহলে আপনি 15th amendment সেটা একসাথে করে ফেলতে পারতেন। তখন তিনি করেন নাই সেটা, এবং ওনার ক্ষমতায় ছিলেন 8-10 বছর। কিন্তু হঠাৎ করে 16th amendment সেটা বাদ দিয়ে দেওয়া হলো। দ্যাট কন্ট্রাডিক্টস দি কনস্টিটিউশন। সেই জন্য এটা চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে, এবং আজকে গতকাল অ্যাপিলেট ডিভিশন এটা জাজমেন্টে বলছে নো, ওই যে এটা বাতিলযোগ্য, বাতিল হয়ে গেছে। তাহলে বাতিল হওয়ার সাথে সাথে ওই আগেরটা রেস্টোর করা হয়েছে, যে আপনার কি বলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। হ্যাঁ, সেটি নিয়ে তো আবার নানা রকমের নানা মুনির নানা মত আছে। অ্যাটর্নি জেনারেল যেমন বলছেন যে এটা এখন একটি শূন্যতা বিরাজ করছে। কোনো শূন্যতা অ্যাজ পার আই মাস্ট সে অ্যাজ পার judicial practice and jurisprudential view, যখন একটা আইন বাতিল হয়ে যায় তখন ইট গোজ ব্যাক টু অরিজিনাল পজিশন। এখানে শুনতে কোনো কারণ নাই। আপনার এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা পার্লামেন্টের কাছে আইন যেটা করেছিল সেটা বাতিল হয়ে গেছে। বাতিল হওয়ার পরে ইট এক্সটেন্ডস টু দ্য অরিজিনাল পজিশন। মাই লার্নার ফ্রেন্ড উইল এগ্রি উইথ দ্যাট, কারণ সেটা তো জুডিশিয়াল প্র্যাকটিস, সেটা জুরিসপ্রুডেন্সিয়াল ভিউ, কিন্তু সেটার কোনো হইতে পারে না। সেম আপনি ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজকে তার যদি অরিজিনাল শেপে যায়, তাহলে জাতির তো কোনো ক্ষতি হচ্ছে না, বিচার বিভাগের কোনো ক্ষতি হচ্ছে না। বলছেন বিচার বিভাগ যে স্বাধীন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আজকের এই জাজমেন্টে আবার প্রমাণ হলো যে আমার দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আমরা চাই যে এই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আপনিও মনে করছেন যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, করার চেষ্টা করছে। উইথ দিস জাজমেন্ট আই মাস্ট সে অ্যানাদার বিএসসি থেকে শোনা একটু বলবেন, আপনি আরো পরে বলবেন, কারণ আমি একটা অ্যাড করি। বলবার পরে আপনার নিশ্চয়ই আবার বলবেন। জাতির একটা জাতির ভাগ্য নির্ধারণে চিফ জাস্টিসের ভূমিকা অনেক। বিএসসির দিকের চিফ জাস্টিস ছিল, হি রিফিউজ টু গিভ ভোট টু দি টিক্কা খান। তার আমাদের দেশে মোস্তাফা কামাল মদন চিফ জাস্টিস ছিলেন, অনেক ছিল। আমাদের দেশে আবার খায়রুল হক চিফ জাস্টিস ছিল। খায়রুল হকের একটা জাজমেন্ট আজকে আমাদের এই অবস্থায় ফেলছে। আপনি যদি 1-2 লাইনে বলেন যে কালকে আমরা দেখলাম যে অ্যাপিলেট ডিভিশন কোর্ট করেনি, সো এটি খুব এরকম নজির সাধারণত দেখা যায় না। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমিও যখন আমার চেম্বারে কাজ করছিলাম, আমাকে আমার একটা কেসের জন্য পাঠাইছিলাম, বলছে কোর্টটা বন্ধ। কি কোর্ট বন্ধ? ইট ইজ আনহার্ড অফ। পরে আমি পার্সোনালি আই ওয়েন্ট টু দি কোর্ট প্রেমিসেস, গিয়ে দেখলাম যে লক আপ, আমাকে এদিকে আর যাওয়া হচ্ছে না। কেন? কোর্ট উঠে না, উঠবে না। তাই কেম ব্যাক টু মাই চেম্বার অ্যান্ড আই টক টু দি কলিগস, কি ঘটনাটা কি হচ্ছে। আজকে গতকাল এই কোর্টে সেটাই একমাত্র ইস্যু ছিল যে এটা অনেক সময় কোর্ট করতে পারে বন্ধ রাখতে, অ্যাডজর্ন করতে উইথ দি ডিক্লারেশন, তাই না? যে বলতে হবে আমরা কালকে কোর্ট করবো, অ্যাডজর্নমেন্ট করবো। সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস ক্যান ডু এনিথিং ইন রেসপেক্ট অফ দিস প্যারাফার্নালিয়া। তো সেটা আমাদের কাছে এখনো মানে রহস্যাবৃত। ওনারা ছিলেন তো, মানে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা তো সুপ্রিম কোর্ট, শোনা যাচ্ছে যে ছিল, সুপ্রিম কোর্ট আসছে যে সেটা দেখা গেছে। খবর নিয়েছি যে অল জাজেস আছে কিনা, সব জাজরা আছে, তো হয়তো তাদের ইন্টারনাল কোনো মিটিং ফিটিং কিছু থাকতে পারে। হ্যাঁ, সেটাই তো খুবই আনইউজুয়াল। ইট ইজ রিয়েলি আনইউজুয়াল। ইট ইজ আনইউজুয়াল। আমি আর উনি বলতে পারবো না। অ্যাডভোকেট ইউসুফ হোসেন মাইন, দেখুন, আমি একটু পেছনে যাই আর কি। যে সংবিধান আমাদের যেটা ৭২-এ প্রণীত হয়েছিল, সেটা একটা প্রেক্ষাপট হলো মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধ,
এবং সংগ্রামের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে। সেই সংসদ 73 সালে আমার সৌভাগ্য হয়েছিল সে সংসদের সদস্য হওয়ার এবং সংবিধানে একটি কাগজে দস্তখত দেওয়ার। সে সময় আমি প্রণেতাদের মধ্যে ছিলাম না, যাদের প্রণেতা বলি আমরা, এটা অ্যাপ্রুভাল দিয়েছেন। এখন যারা প্রণেতা তাদের মধ্যে দু একজন বক্তব্য রেখেছেন এই মামলায়, অন্তত দুজনের কথা তো আমরা বলতেই পারি। এখন তারাই কিন্তু আর্টিকেল 56টা করেছেন অনেক চিন্তা ভাবনা করে, এবং অন্যায় করেননি। এই জন্য বলছি যে এই যে সমস্ত দেশে সংসদীয় গণতন্ত্র আছে বাংলা পৃথিবীতে, সেখানে কিন্তু সংসদ বিচারপতি নিয়োগ অপসারণের ক্ষমতা রাখে। একটু আগে আমি বলছিলাম ভাইকে আমাদের এখানে একটি প্রশ্ন, যেটি ওই যে অ্যামিকাস কিউরিদের বাইরে শতপ্রণোদিত হয়ে আব্দুল মতিন খসরু যখন আদালতের সামনে কথা বলছিলেন, প্রধান বিচারপতি ওনাকে তো বলেছিলেন, আমার যদি মনে পড়ে, যে যেখানে রাজনৈতিক দল সংসদ সদস্যদের উপরে, তার নিজের সংসদ সদস্যদের উপরে আস্থা রাখতে পারে না, সেখানে বিচারকদের বিষয়ে কিভাবে সংসদ সদস্যের উপর আস্থা রাখা যাবে? সেটা আমাদের মাননীয় প্রধান বিচারপতির নিজের অভিব্যক্তিতে বলেছেন। কি প্রেক্ষাপটে অনেক কথার পেছনে আর শেষের দিকে আমি মন্তব্য করতে চাই না, বিটুইন বাইলেটারাল। আমি যেটা বলছিলাম, সেখানে আপনি দেখেন আমাদের একজন সাবেক বিচারপতি আমিরুল ইসলাম সাহেব, তিনি কিন্তু একটি সুন্দর কথা বলেছেন। সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দ আমিরুল ইসলাম, তিনি বলেছেন যে রাষ্ট্রপতিকে যদি ইমপিচমেন্ট বা অভিশংসন করার ক্ষমতা পার্লামেন্টের থাকে, তাহলে এটা থাকতে দোষটা কিসের? কিন্তু রাষ্ট্রপতি তো অনেক কিছু ভাগ্য নির্ধারণ করেন না। রাষ্ট্রপতি তো সেই অর্থে কিন্তু বিচারপতিদের না, কথা আলংকারিক পদে আছেন বা সম্মানিত ব্যক্তি, কিন্তু বিচারপতিদের হাতে তো অনেক কিছু নির্ভর করে, প্রতিদিন মানুষের ভাগ্য, জীবন মরণ অনেক কিছু। এখন বিচারপতির নিয়ম কানুন, বিচারপতির নিয়োগ কিন্তু মহামান্য রাষ্ট্রপতি দেন, এটা কিন্তু বাস্তব। সেজন্য বলছে আপিল বিভাগে বলেন আর হাইকোর্ট বিভাগে বলেন। সুতরাং যেখানে সরকারের এখানে বা এইটি কিন্তু দেখা গেল জাজমেন্টের পরে মিষ্টি খাওয়া খাওয়াই হলো, কিন্তু রাষ্ট্রপতির কাছে তো ফাইল যায়, আবার যাবে, সেটাই বলছে আর কি। কিন্তু জাজমেন্ট যেটা হলো রায়ের পরে দেখা গেল এটা যা রাজনীতিকরণ করা হচ্ছে, মিষ্টি খাওয়া খাই হলো, এইটা কিন্তু এক্সপেক্টেড। তার মানে কি রাজনৈতিক একটা কালার দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি একটি সর্বোচ্চ আদালত সুনির্দিষ্ট চিন্তা করে একটি রায় দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জুডিশিয়ারি বা বিচার বিভাগের স্বাধীন, এই জাজমেন্টের মধ্যে প্রমাণিত হয়েছে। এখন আমি যদি এটা বলে যে এটা নিয়ে মিষ্টি খেলাম, আরেকটি জাজমেন্ট হয়তো বিপক্ষে গেল, তখন বললাম যে বিচার বিভাগ ছুটে যখন না, তাতে কোনো স্বাধীন ক্ষমতা নাই। কাজে এইখানে রাজনীতিকরণ না করে লেট আস কাম টু দি পয়েন্ট। এখন যেটা আছে সেটা হলো যে বিকল্পটা কি। মানে অনেকে দ্বিমত থাকতেই পারে। আমাদের হাসান সাহেব একরকম বলেছেন যে 15 যে ভাই বললেন যেটা ফিরে যাওয়া স্ট্যাটাস কোয়েন্টি, কিন্তু সেটা কিন্তু না হতে পারে। এটা ডিপেন্ড করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে ফুল টেক্সট জাজমেন্টের জন্য। সেখানে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে আমরা কিছু অবজারভেশন দিব, সেটার ভিতরে হয়তো ব্যাখ্যা থাকবে, অনেক কিছু আমরা পেতে পারি। তো আমার কথা হচ্ছে যে আমরা তো অনেক কিছুতেই আমরা দেখেছি যে ফুল জাজমেন্টের জন্য তার অপেক্ষা করা হয় না। যেমন বিচারপতি খায়রুল হকের কথা উনি বললেন, ওনার রায়ের প্রেক্ষিতে তো পঞ্চদশ সংশোধনী করার জন্য অপেক্ষা করতে হয়নি, কিংবা ব্যারিস্টার মওদুদের বাড়ি সংক্রান্ত মামলায় সেখানেও বাড়ি ভাঙার জন্য তার পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করতে হয়নি। পঞ্চম সংশোধনীর কথা আমার ভাই বলেছেন। পঞ্চম সংশোধনীর মধ্যে জিয়াউর রহমান সাহেব, যিনি বঙ্গবন্ধু হাতের থেকে পদক নিয়েছেন, তিনি বঙ্গবন্ধু হত্যা বিচার বন্ধ করেছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে। এটাও বাস্তবতা। এবং লক্ষ্য করে দেখবেন পঞ্চম সংশোধনী, সপ্তম, অষ্টম যেগুলি হয়েছে সামরিক ফরমানের মাধ্যমে। আমার সেটি প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে পূর্ণাঙ্গ রায়ের জন্য তো অপেক্ষা না করি অনেক কিছু। আমি একটু বলছি যে এই তিনটা জাজমেন্ট যে বিরুদ্ধে যে বিচার যখন হাইকোর্টে গেল, আপিল বিভাগে গেল, এই তিনটি রায়ের যে কটা হয়েছে তার ভিতরেই কিন্তু সামরিক ফরমানের মাধ্যমে যে সমস্ত বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন টাচ করছে সেগুলিকে বাতিল করছে। এইবারই প্রথম যে সংসদের দ্বারা পাশকৃত একটি সিদ্ধান্তকে বা একটা আইনকে বাতিল করা হয়েছে। সুতরাং সেই জন্য বলছি, আমি যে কথা বললাম যে আমাদের অপেক্ষা করতে হয় ফুল টেক্সট আসবে জন্য কিভাবে আছে। এখন এরপরে যদি আজকে দেখেছেন কালকে পত্রিকা এসছে যে এটা মন্ত্রিসভায় আলোচিত হয়েছে, এটা সংসদে আলোচনা হবে। এবং সেখানে আলোচনা হয়ে সিদ্ধান্ত হতে পারে
যে একটা রিভিউ পিটিশন করার কিন্তু একটা স্কোপ আছে, পুনর্বিবেচনা পিটিশন, পুনর্বিবেচনা পিটিশন। সেটা করবেন কি সেটা আমি জানি না, বাট একটা স্কোপ বা একটা সুযোগ আছে। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়টা যে বিতর্ক সৃষ্টি না করে, মিষ্টি খাওয়াকে সৃষ্টি না করে, যেরকম আপনি বলেন বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি কিছু নিয়োগ হলো, আপনি জানেন নিয়োগের পর উনি বললে আই মিস্টার নোবডি। সেরকম অবস্থা কিন্তু আমাদের দেশে হয়নি, মিস্টার নোবডি বলার মতো অবস্থা হয়নি। সুতরাং এগুলি আমার মনে হয় যে স্পর্শকাতর বিষয়। আমার মনে হয় যে এটা আমাদের পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করলে পরে সঠিক হবে। সেখানে দেখা যাবে যে ওই 15 সংসদে যেটা সেটাকে প্রতিস্থাপিত হয়েছে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার ফিরে আসবে। মানে কাউন্সিলটা কিভাবে হবে সেটা সম্পর্কে কে যে নির্দেশনা দেন সেটি। অ্যাপিলেট ডিভিশন যে কালকে কোর্টে বসলো না, সেই বিষয়ে আপনার কোনো অবজারভেশন? দেখুন, গতকাল যে বন্ধ ছিল আমিও নিজেও দেখতে গেলাম যে সত্যি কিনা, তারা আমরা দেখলাম। এখন এটা আমার জানা মতে যে অনেকের সাথে আলাপ করছে, সিনিয়র, আমার কিছু সিনিয়র আছে 2-4 জন, তারা বললো আমরাও শুনি নাই কোনো ভেতর থেকে তালা মারা এই কোনো দেখি নেই। পরে খোঁজ দিয়ে শুনলাম যে আমার মাননীয় বিচারপতি তারা নিজেরা ভেতরে কথাবার্তা বলতেছে, কিন্তু এটার দাপ্তরিকভাবে বা আনুষ্ঠানিকভাবে কোনো কথা রেজিস্ট্রার জেনারেল বা রেজিস্ট্রার অফিস থেকে কিছু জানানো হয়নি। কিন্তু এটা যেটা নাসির সাহেব বলেছেন যে সাধারণত বন্ধ থাকে একটা নোটিশ দিয়ে দেয় যে এটা আজকে অনিবার্য কারণবশত আগামীকাল কোর্ট বসবে না, এটা কিন্তু আমরা দেখছি। কিন্তু এখানে কিন্তু সেটা কিন্তু হয়নি। একটা জিনিস জানছেন, একজন বিচারপতি আপিল বিভাগের নাজমুল সুলতান আগামীকাল অবসরে যাবে। এটা তো বহু অবসরে গেছেন, এই সেদিন বিচারপতি নিজামুদ্দিন নাসিম গেছেন, সেখানে তার একটা ফেয়ারওয়েল স্পিচ আছে, সেটা তো আনুষ্ঠানিকতা, প্রসিডিউর। কিন্তু এটা কিন্তু আনইউজুয়াল। এটা আমরা এখন পর্যন্ত ধূম্রজালের মধ্যে আছে, আমরা জানি না কি ব্যাপারে, কেন হয়েছে এটা। এটি তো আবার নানা রকমের রহস্যময় এবং মানুষকে নানা ধরনের ভাবতে একটা মেসেজ যেতে পারে যে এটা কি হলো, কেন হলো। এখন এটা আমার মনে হয় কেন করেছে এটা একমাত্র এই যে ষোড়শ সংশোধনী নিয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী সহ বিশেষ করে আইনমন্ত্রী বারবার যেটি বলবার চেষ্টা করছেন যে 72-এর সংবিধানে যাওয়া, মানে 72-এর মূল স্পিরিটটাকে আদালত রক্ষা করলো না। কিন্তু আসলে কি 72-এর সংবিধানের কিছু আছে, মানে 72-এর, আমি বলতে চাচ্ছি যে 72-এর সংবিধানে কি পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যাওয়া হয়েছে আসলে? না, 72-এর সংবিধানটা আমি একটু আগে বললাম, 72-এর সংবিধানে যেটা ভাই বলছেন যে 4th অ্যামেন্ডমেন্টে রাষ্ট্রপতি শাসিত আর শাসন ব্যবস্থা হয়েছে, নট পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম দ্য প্রেসিডেন্ট, এবং তখন এই বিচারপতি নিয়োগের ক্ষমতা তার হাতে চলে গেছে। আবার কিন্তু বঙ্গবন্ধু এবং অপসারণ, হ্যাঁ অপসারণ, তার হত্যাকাণ্ডের পরে আবার যিনি আসলেন জিয়াউর রহমান সাহেব, তিনি কিন্তু ওইটা বাতিল করে দিয়ে আরেকটি দিকে চলে গেলেন। না, কি জানেন উনি করলেন কি, ওনার ক্ষমতাটুকু রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতাটা ছিল বিচারপতি অপসারণের, সেই ক্ষমতাটুকু নিজের হাত থেকে দিয়ে ছেড়ে দিলেন। না, সেটা আমি বলছি, তিনি করবেন কি, রাষ্ট্রপতি কথা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিলেন। অ্যান্ড সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে কয় বছর ছিল সেটা কি কাজ করেছে আমরা জানি, যে সেটা নাইবে বললাম। সেখানে কিন্তু প্রধান বিচারপতি হবেন এটার প্রধান, এবং 2 জন সিনিয়র বিচারপতি সদস্য থাকবেন। এখানে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ ব্যাপার আছে, যাক জানিবে সেটা আমরা 15তম সংশোধনীতে ধরা হয়নি। এখন জানা যাবে পূর্ণাঙ্গ রায় পেলে কোথায় আমরা আছি। যদি ভাই যেটা বলছে 15তম সংশোধনীতে অটোমেটিক ফেরত গেছে, সেভাবে যদি হবে না, the hard fact like this, 16th amendment has been knocked down by this judgment. The 16th amendment যদি আপনার knockdown হয়, তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল no more retains in the hands of the president. It will go back to the supreme judicial council. হতে পারে ধারণা, কিন্তু এটা ডিফার করছে অনেক কিছু। ওনারা বলছে কিছু অবজারভেশন দিতে পারে, আমরা ফুল জাজমেন্ট দেখার পরে। বাট দ্য হার্ড ফ্যাক্ট নাও ইজ দ্যাট যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হ্যাজ বিন রেস্টোরড। এবং কিভাবে রেস্টোর হবে, কিভাবে করবে, নাকি না কোনো ইনক্লুড করে বা কোনো এক্সক্লুড করে, কি করে না করে, দ্যাট লিভস আপ টু দি অ্যাপিলেট ডিভিশন। কিন্তু হার্ড ফ্যাক্ট হলো 16th amendment has been knocked down. আচ্ছা, আমার ব্রাদার একটা কথা সবসময় ওনারা বলেন, যে 72 কনস্টিটিউশনের স্পিরিট, স্বাধীনতার সংগ্রামের যে স্পিরিট, গণতন্ত্র, তারপর মানবাধিকার, সার্বভৌমত্ব, সবকিছু, সবচেয়ে গণতন্ত্রকে সর্বপ্রথম বেওনেটেড করলো 4th amendment এনে।
আর 5th অ্যামেন্ডমেন্ট করে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্বহাল করা হলো। হ্যাঁ, ট্রায়ালের ব্যাপারে এই ব্যাপারে ওনাদের বক্তব্য আছে, কিছু ওনারা রাখছেন, কিন্তু আসলে গণতন্ত্রের বিকাশ শুরু হলো 5th অ্যামেন্ডমেন্ট পর থেকে। কিন্তু 5th অ্যামেন্ডমেন্টে এসে আপনার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হলো, একদলীয় সরকারের অবসান ঘটিয়ে ওনাদেরকে আওয়ামী লীগ হিসেবে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো। দেন উই কাম টু 12th অ্যামেন্ডমেন্ট। 12th অ্যামেন্ডমেন্ট করছে 1991-এর 20 সেপ্টেম্বর। সেটা সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে ফিরে আসলো। বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল, তিনি সেই পার্লামেন্টে 12th অ্যামেন্ডমেন্ট পাস করে তিনি সেটাকে আবার সংসদীয় পদ্ধতিতে নিয়ে আসলেন। 72 ইয়েস, আন্দোলন ফসল 72 কনস্টিটিউশনের স্পিরিটটা কিন্তু অনার করে তিনি আবার সেটা সংসদীয় পদ্ধতি নিয়ে আসলেন। তাহলে আওয়ামী লীগ হ্যাজ গন ফর অ্যামেন্ডমেন্ট, 4th অ্যামেন্ডমেন্ট, squeezing power in one hand. Then they brought amendment, 15th amendment. 15th amendment কি আছে আমার ভাই সেটা বলবে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সব ভেঙে টেকে ক্ষমতায় যাতে নিয়ে আসা। আর অন দ্য আদার হ্যান্ড বিএনপি যেটা করেছে, বেগম খালেদা জিয়া যেটা করেছে, সংসদীয় গণতন্ত্রের পদ্ধতিকে তিনি রেস্টোর করেছেন, এবং আপনার এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটাকে দিয়ে বিচার বিভাগের ক্ষমতা বিচার বিভাগের হাতে ছেড়ে দিয়েছেন। ক্ষমতাকে নিজের হাতে রাখতে চায়নি। জিয়া রহমান একজন আর্মির লোক ছিল, তিনি তো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এত অ্যাডমিরেশন তার কথা না, সেখানে তিনি নিজের ক্ষমতাটুকু ছেড়ে দিলেন যে ইনস্টিটিউশনের উপরে। আর এখানেও কিন্তু আওয়ামী লীগ হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব। তারা সুপ্রিম জুডিশিয়াল মধ্যে ট্রাস্ট করে 1996 থেকে 2001 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। দে ডিডন্ট সে সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট দি এগেইনস্ট দি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ইভেন দেন আপনার এই যখন অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলো, 60 অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলো, এর আগে 15 অ্যামেন্ডমেন্ট যখন করছে তারা, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বাতিল সম্পর্কে কোনো কিছু বলে না, অ্যাজ ইট ইজ সেটা রাখা হয়েছে। কিন্তু সেখানে স্বাধীনতার চেতনার কতগুলি ক্লজ, যেগুলি ওনারা আমরা আশা করেছিলাম ওনারা করবেন, সেগুলি ওনারা টাচও করেন নাই। হ্যাঁ, সেই জন্য বলবো যে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল উইল টেক ইটস ওন অরিজিনাল শেপ এবং লেট দি কান্ট্রি টু এনজয় দ্য ফ্রুটস অফ রুল অফ ল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ জাস্টিস। জুডিশিয়ারি এখন চেষ্টা করছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে, বাট লোয়ার জুডিশিয়ারি হ্যাজ গট লোয়ার জুডিশিয়ারি নাও। অনেকের মধ্যে এই প্রশ্ন থাকে, মানে অন্যান্য দেশের অভিজ্ঞতা বা অনেক সময় এই ধরনের টানাপোড়েনগুলো রাষ্ট্রের যে 3টে প্রধান অঙ্গ, তাদের মধ্যে যদি সম্পর্কের একটা ঘাটতি দেখা যায়, নিশ্চয়ই কেউ কারো উপরে খবরদারি করবে না, একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকবে, সেটি এক ধরনের সংকটও তৈরি করে, রাজনৈতিক সংকট, সাংবিধানিক সংকট তৈরি করে। তো আপনি কি সেরকম কোনো আশঙ্কা করেন কি না? না, আমরা চাই যে রাজনৈতিক সংকট না হোক। আমরা উই ওয়ান্ট টু ব্যাক টু দ্য আইডিয়াল ডেমোক্রেসি, যেটা আমাদের মূল মন্ত্র ছিল স্বাধীনতার। আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থায় রিয়েল আইডিয়াল ডেমোক্রেসি দেশ ফিরে আসুক। 15th অ্যামেন্ডমেন্ট যদি আমি চুলছাড়া আলোচনা করি, সময় নাই, দেখবেন যে সেটা ইটস এ টাইপ অফ স্টেপ টু দ্য টোটালিটারিয়ান টাইপ অফ গভর্নমেন্ট। আপনি সংসদ থাকবে, সংসদের নির্বাচন হবে। এই যে 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে এত কথা বলছেন, আপনারা কি আদালতে শরণাপন্ন হয়েছে? সময় তো এখনো যায় নাই, সময় তো এখন চলে যায় নাই। আর একটা আদালত তো দেখা, মানে আদালতকে শুনেন, আমি বারবার বলেছি যে চিফ জাস্টিস আমাদের দেশে আপনার আই সাইট অ্যান এক্সাম্পল ফর হি নোজ ইট ওয়েল। দ্য আমেরিকান চিফ জাস্টিসকে প্রেসিডেন্ট রিগান সাহেব হোয়াইট হাউসের লনে 4 দাওয়াত দিয়েছিল, টি ব্রেক। হি সেড, মিস্টার প্রেসিডেন্ট, আই এম সরি, আই ক্যানট ক্রিয়েট এনি ইনস্ট্যান্স ফর দি নেক্সট চিফ জাস্টিস। কত সতর্কতা দেখেন আজকে। অর্থাৎ জুডিশিয়ারি যে গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, কনস্টিটিউশন কোনো আনকনস্টিটিউশনাল যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনে, তাহলে ইট ইজ দ্য জুডিশিয়ারি টু লুক ইনটু ইট। আমার খুব খারাপ লাগছে, আমি একজন পত্রিকা দেখেছি, একজন আমাদের খুব খন্ডতা, তিনি বলেছেন যে আইন বাতিল করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে জুডিশিয়ারিকে, বলা হয়েছে। এবং আমাদের ল মিনিস্টার সাহেব মাঝে মাঝে যে কথাগুলি বলেন, সেটা কিন্তু গুড নট ফর কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ফর good relationship between the judiciary and other organs of the government. Lower judiciary, my brother will say, lower judiciary তো কোনো ইন্ডিপেন্ডেন্স মধ্যে কিচ্ছু নেই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সময় দিতে 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 এখনো পর্যন্ত মনে হয় আরো কতদিন সময় নিয়েছে, যে এখন লোয়ার জুডিশিয়ারি অ্যাক্টস ইন দ্য হ্যান্ডস অফ দ্য এক্সিকিউটিভস। লোয়ার জুডিশিয়ারি তো চিফ জাস্টিসের অধীনে নাই এবং হাইকোর্টের অধীনে তারা নাই, তারা ট্রান্সফার প্রসিডিংস অফ ল মিনিস্ট্রি করে। দিস শুড বি অ্যাবলিশড। Real democracy, real independence to the judiciary should be given to the judiciary. তাহলে আপনার এইসব টানাপোড়েন হবে না। আমি চাই, আমি ব্যক্তিগত বিশ্বাস করি
গণতান্ত্রিক ব্যবস্থা, আইডিয়াল ডেমোক্রেসি আমরা ফিরে আসি, আইনের শাসনে ফিরে আসি। আজকে প্রধান বিচারপতি যে ইনস্ট্যান্সটা তিনি সৃষ্টি করেছেন, বিএসসির দিকেও সেটা করেছেন, তাদের নাম স্মরণ করে লেখা থাকবে। কারণ তারা বিচার বিভাগের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, তারা আইনের বিচারের চুলছাড়া বিচার করে যে জাজমেন্টটা তারা দিবেন, সেটা উইল বি গাইডলাইন ফর দি নেক্সট জেনারেশন, নেক্সট জুডিশিয়ারি। এবং আমরা মনে করি যে আমরা এটার উপর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি শুড বি রেস্টোরড এট এনি কস্ট। এটাকে যেন কেউ কোনো আচরণ লাগাতে না পারে। ইউসুফ হোসেন হুমায়ুন, যদি কিছু বলবার থাকে আপনি বলবেন। আমার জাস্ট একটা ছোট্ট জিনিস জানবার ইনফরমেশন হিসেবে, এখন যিনি প্রধান বিচারপতি আছেন তিনি কতদিন পর্যন্ত আছেন? জানুয়ারি, নেক্সট জানুয়ারি। জি, দেখুন ভাই অনেক কথাই বলেছেন। কথাটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছিলাম যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে সমস্ত রায় হয় সেটা জনস্বার্থে হোক, ব্যক্তি স্বার্থে হোক, আর সরকারের স্বার্থে হোক, কার স্বার্থে বড় কথা নয়, সেটা একটা ভিন্ন সিস্টেম। রায় হবে, তার এগেইনস্টে আপিল বিভাগে যাবে, সেখানে পূর্ণাঙ্গ রায় হবে, সব সর্বশেষ তার রায়ের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি আবার রিভিউ করবেন। কিন্তু এটাকে যদি, যেটা উনি বলছেন, আমি যেটুকু সংযোজন করবো এইটুকু, যেটাকে তো পলিটিক্যালাইজ না করা হয়। আজকে দেখলাম যে জাজমেন্ট হয়েছে মিষ্টি খাওয়া হয়েছে, আর রিজভী সাহেব বললেন যে জনতন্ত্র, এই যে তার মানেটা কি? দে ওয়ান্ট টু পলিটিক্যালাইজ দিস সুপ্রিম কোর্ট। যে কথাটা হয়েছে জন্য শাহাবুদ্দিন সাহেব বলছে আই এম মিস্টার নোবডি। প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে জাস্টিস কারে আমি জানি না, আই এম মিস্টার নোবডি। এই সিচুয়েশন কিন্তু এই 10-12 বছরে হয়নি। আমার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বিচারপতি নিয়োগ তো পরের কথা আসে, এই যে প্রক্রিয়াটা কিন্তু বিভিন্ন গণতান্ত্রিক দেশে, ভারতে পর্যন্ত আছে, পাকিস্তানে আছে, বিভিন্ন গণতান্ত্রিক পার্লামেন্টারি সিস্টেম প্রথমেই বলেছি, সেখানে কিন্তু এই সংসদই করে। যে কারণে আমাদের বিচারপতি সৈয়দ আমির ইসলাম বলেছেন যে যদি রাষ্ট্রপতি ইমপিচ করতে পারে তো ওয়াই নট দ্য পার্লামেন্ট ক্যান ডু ইট, সেটা তার মতামত দিয়েছে। আমার কথা হচ্ছে যে সেখানে আজ পর্যন্ত 16th অ্যামেন্ডমেন্ট পাস হওয়ার পরে আনটিল ইট ওয়াজ ডিক্লেয়ার্ড আল্ট্রা ভ্যারিস অফ দ্য কনস্টিটিউশন, একটা ইনস্ট্যান্স কি হয়েছে পার্লামেন্টে যার দ্বারা বলা যাবে যে অন্যায় করা হয়েছে বা বিচার বিভাগে হস্তক্ষেপ করা হয়েছে? নেভার। আমরা পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, আমরা যেটা বলি, বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিচার বিভাগ যে স্বাধীন, এই জাজমেন্টে প্রমাণ হয়েছে। কিন্তু আমরা দেখছি বিগত দিনে যে বিচার বিভাগ নিয়ে অনেক, আবার যদি বিপক্ষে যায় তখন বলবো যে এটা বিচার বলতে গেছে। আর লোয়ার জুডিশিয়ারির কথা উনি বলেছেন, আপনি একটি ইনস্ট্যান্স উনি তো সেই কোর্টে যান, কালকেও যাবেন বলছিলেন, কতবার এর জন্য নিয়েছেন? যদি সরকারের হস্তক্ষেপ থাকতো, মামলার কথা, বেগম খালেদা মামলা 48 বার উপরে সময় নিয়েছেন, আরেকটা মামলা 27 বার নিয়েছেন। যদি লোয়ার জুডিশিয়ারি অধস্তন বিচার বিভাগ যদি স্বাধীন না থাকতো, তাহলে সরকার হস্তক্ষেপ থাকতো, তো একদিনে শেষ হয়ে যেত। আজকে আমাদের বলি আরেকটি কথা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা কবের মামলা? 2004-এর। সেই মামলা আজ পর্যন্ত শেষ হয়নি, এখানে হস্তক্ষেপ নাই লোয়ার জুডিশিয়ারি। আরেকটি কথা বলা দরকার, ওটা ভাই জেনে হয়তো বলেননি, যেটা একান্তভাবে আইন মন্ত্রণালয় করে না, দ্যাট ইজ একটা জিএ কমিটি আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্য বিচারপতিরা থাকেন। সেখানে প্রস্তাবটা আইন মন্ত্রণালয় থেকে আসে, বদলি, প্রমোশন, এইটা সেইখানে পরীক্ষা নিরীক্ষা হয়, তারপর তারা আবার রিকমেন্ড পাঠান, কোনটা রিকমেন্ডেশন করেন, কোনটা আবার যদি দ্বিমত প্রশস্ত দেন। কাজে এটা বলা যাবে না যে এককভাবে আইন মন্ত্রণালয় স্বেচ্ছাসেবিকভাবে এটা করেন। কাজে লোয়ার জুডিশিয়ারি কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট। যাই হোক, এনিওয়ে আমি ওদিকে গেলাম না, আমি শুধু বলতে চাচ্ছি যে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি, আপনি যেটা বলেছেন, এটা জনমনে একটা জিনিসটা কিন্তু বিভ্রান্তি, যেরকম আপনার মাজার যেতে শুরু করলেন, ফরাদ মাজার, এই যে বিভ্রান্তির সৃষ্টির বিরুদ্ধে পলিটিক্যালাইজ না করা হোক, এটা আমরা অনেস্টলি ট্রাই টু ফাইন্ড আউট যে এই ফরাদ মাজার ঘটনা কি করে হলো। এখানে পলিটিক্স না, যদি আমি বলে ফেলে পলিটিক্যাল প্রশ্ন, এইটা সরকারের ষড়যন্ত্র, এইগুলি তো, আমরা যদি বলি এইটা বিরোধীদের খেলা, এইগুলি আর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জুডিশিয়ারিটা আমরা যদি যেটা বলি গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন বলি, সর্বোচ্চ রাখি জনগণের আস্থার জায়গাটা যেন নষ্ট না হয়, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। যেটা উনি বারবার বলছেন শুরু থেকে, যে পলিটিসাইজ করবার একটা চেষ্টা আপনাদের মধ্যে আছে। এখন আজকে রায়টা এরকম হয়েছে বলে আপনারা এটিকে বিজয় বলছেন বা
অ্যাপিলেট ডিভিশনকে বা উচ্চ আদালতকে একটা সম্মানের জায়গায় রেখে কথা বলছেন, কিন্তু পরোক্ষভাবে রায়টা যদি অন্যরকম হতো তাহলে তো আপনারা হয়তো বলতেন যে সরকারের প্রভাব নেগেটিভ হয়েছে। আমরা অতীতে কোনো কোনো ক্ষেত্রে তো আপনারা বলেছেন না, সেটা ঠিক না। আমরা কোনোদিন কোর্টের জাজমেন্ট নিয়ে আমরা কোনো এক্সপার্শন কোনোদিন করি নাই। কারণ দ্য গুড গভর্নেন্স অ্যান্ড গুড সিটিজেন হতে হলে জুডিশিয়ারি সম্পর্কে এক্সপার্টশিপ কোনো বক্তব্য রাখা উচিত না। জাজমেন্টের মিস্টেক কে খাওয়াইছে আমরা সেটা জানি না। হ্যাঁ, যদি কেউ মনে করে তার ডেমোক্রেটিক রাইট ইজ বিং সেফগার্ডেড বাই দিস জাজমেন্ট, তার যে গুম হয়েছে সেই জানে তার ব্যথাটা কি, যে আপনার সাবজেক্ট টু রিউনিয়ন হয়েছে সে জানে তার ব্যথা কতটুকু। সে যদি মনে করে হ্যাঁ বিচার বিভাগ আজকে পূর্ণ স্বাধীনতা পেল, সেই জন্য তার একটা উল্লেখ থাকতে পারে। হাইকোর্টে কোথায় খাইছে, কারা খাইছে আমরা জানি। আচ্ছা শোনেন, দেন আমি আসছি, উনি বললেন যে একটা কথা জুডিশিয়ারি সম্পর্কে আমরা আপনারা যারা লিগ্যাল প্রফেশন আছি, এবং আজকে যিনি আমাদের ক্যাবিনেটও আছেন কয়েকজন, যার জন্য তো জেলে ছিল, একসাথে তো ছিলাম, তো তখন দে আর ক্রাইং ফর ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি, যে কখন বিচার হাইকোর্টের কাছে ক্ষমতা যাবে, কখন 111 শেষ হবে, কখন আমরা জামিন পাবো, তারা সেগুলি ভুলে গেছে। আজকে কিন্তু আমি মনে করি যে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন চিফ জাস্টিস জাতিকে রক্ষা করেছে, যে হিজ নেম এবং তাদের জাজমেন্টটা ইতিহাস হয়ে থাকবে। কারণ এই জাজমেন্টের ফলে জুডিশিয়ারি তাদের ক্ষমতা ফিরে পেল এবং ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি তারা না, এরকম জায়গায় আমি প্রশ্নটা করেছিলাম যে দ্বিতীয় কথা হলো 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে আপনারা তাহলে যাচ্ছেন না কেন? এটি তো আপনি বহুবার আমাদের অনুষ্ঠানে বলেছেন যে আমি হ্যাঁ 15 এটি বাংলাদেশের প্রধান সংকট এবং সমস্যা। অ্যাবসলিউটলি, এবং এটা সংকট সেটি সৃষ্টি নিয়ে করেছে আপনারা খায়রুল হক। যাচ্ছেন না কেন? এখন তো সময় আসলে যাব, সময় আসলে নিশ্চয়ই সময় যাব। তো এখন কখন হবে? সময় যাও। জাস্টিস খায়রুল হক সাহেব যে কাজটা করে গেছে, জাতিকে আজকে এই ধ্বংসের মুখে একমত ওয়ান কন্ট্রাডিক্টরি জাজমেন্ট, যেটা সেটা কি বলছে, আরো তিনবার ক্যাটে গভর্নমেন্ট চলতে পারে। একদিকে বলছে এটা কন্ট্রাডিক্টরি টু দুবারের কথা সংসদ চাইলে, হ্যাঁ দুইবার সংসদ চাইলে, আবার কন্ট্রাডিক্টরি টু দি কনস্টিটিউশন সেটাও বলেছে। সেলফ কন্ট্রাডিক্টরি জাজমেন্ট দিয়ে আজকে উনি বলল আমরা জাতিটার কাছে কোথায় তিনি ঠেলে দিয়েছেন, না করলেও পারতেন, এটা করে কোথায়। আমরা এই প্রসঙ্গে একটু যাই, যে রাজনৈতিক সংকটের কথা আলোচনা আমি করছিলাম, যে সামনে একটি নির্বাচন 1-1.5 বছর পরে হবার কথা বা সংবিধান অনুযায়ী। এই নির্বাচনকে ঘিরে আমরা আগের 2014 নির্বাচনকে ঘিরে এক ধরনের বড় সংকট দেখেছি। সো এই সংকট কাটিয়ে উঠবার কোনো চেষ্টা উদ্যোগ কি আপনাদের দুপক্ষের মধ্যে আছে? মানে আগামী নির্বাচনটি একটি ভালো নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেরকম কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে কিনা, বা আপনাদের সেরকম উদ্যোগ থাকলে সেটি কি? এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে ওবায়দুল কাদের সাহেব বন্ধুবর যে বক্তব্যগুলি মাঝে মধ্যে রাখেন, আবার কিছু আবার উই সি দি এন্ড অফ দি টানেল, দি লাইট অফ দি, একটা আশার আলো দেখি। আমরা নির্বাচনকালীন একটা সাময়িক সরকারের কথা বলেছি, সহায়ক সরকার, রূপরেখাটা দেননি, রূপরেখাটা আমরা দেব। সেটা সম্পর্কে গতকাল পরশু দেখলাম, হ্যাঁ নির্বাচনকালে একটা সাময়িক সরকার হবে, সহায়ক সরকার হবে শেখ হাসিনার নেতৃত্বে। যাক, মোটামুটি কতটুকু তো তাদের মুখ দিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা আসছে। শুধু মানুষ চায়, 5 বছর অপেক্ষা করেছে মানুষ তার রাইট টু ভোট এক্সারসাইজ করার জন্য। এত কাজ করেছেন ওনারা, উন্নয়নের ঢল দেশে নেমে গেছে, তো ভয় কিসের? লেট দ্য পিপল টু ডিসাইড হুম উইল বি দ্য নেক্সট পাওয়ার। এখন জনগণ ব্যালট বক্সের কাছে যাওয়ার পরিবেশটা তার সৃষ্টি করার দায়িত্ব হলো সরকারের। সরকার যদি সিনসিয়ার হয় তো লেট দেয়ার বি ফেয়ার ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন না হলে যদি আপনার আবার 5 জানুয়ারির মধ্যে যদি ইলেকশন হয়, তাহলে জাতি ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। সংকট ঘনীভূত না করে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এখন আছেন তারা তো পলিটিক্যালি, আপনি ইউ জাস্ট গো ব্যাক টু দ্য 1979 পার্লামেন্ট। আপনারা যা বলছেন পার্লামেন্টের ক্ষমতা কেন নিয়ে আসা হলো? 79-এর পার্লামেন্টে কে ছিল লিডার? 79-এর পার্লামেন্টে বক্তব্য রেখেছিল মহিউদ্দিন সাহেব, আওয়ামী লীগের লিডার অব দ্য অপোজিশন। ডেপুটি লিডার ছিল আসাদুজ্জামান খান। আসাদুজ্জামান সাহেব তো ডেপুটি লিডার ছিল। মহিউদ্দিন সাহেব ছিল আসাদুজ্জামান সাহেব লিডার অব দ্য অপোজিশন, অপোজিট ডেপুটি ছিল মহিউদ্দিন সাহেব। এদের এগুলো তো ঝানু পার্লামেন্টারিয়ান। শাহজিদ ছিল, ইভেন আপনার সবুর খান ছিল। 79-এর পার্লামেন্ট ইজ দ্য ফেসেস অফ দি মেম্বার অফ দি 79 পার্লামেন্ট,
Now you see the face of the parliament. Where is Mr. Humayun? He's in the parliament. ইলেকশন করে এই পার্লামেন্ট খারাপ এটা পার্লামেন্ট বলে বলা তো যে ওয়ার্ডটার সাথে উই আর রেপিং উইথ দ্য ওয়ার্ড পার্লামেন্ট, এই যে পার্লামেন্টের কথা যেখানে উইদাউট এনি ইলেকশন একজন 150 হ্যাজ বিন দে আর সিটিং ইন দ্য পার্লামেন্ট, হ্যাঁ, ভোট ছাড়া। লজ্জার ব্যাপার। তারা নিজেরাই বলা উচিত যে ভাই ঠিক আছে, দা হবার হয়ে গেছে, একটা সিচুয়েশন হোক, সবাই ভোট দিয়ে যাকে পছন্দ থাকে ভোট দেওয়া হোক। এটাই যে না হয় সংকট গরিবত হবে। আই টেল ইউ। জি, অ্যাডভোকেট ইউসুফ 17 ইলেকশনের কথা বললেন না, দয়া করে 35টা সিট আওয়ামী লীগে দিছিলেন। আমি দেখেছি ইলেকশন 39টা, হ্যাঁ 39টা 40টা 35টা আমার মনে আছে। যাই হোক, 39 সেখানে আর রেফারেন্ডাম যেটা দেখাইছেন ইতিহাসে নাই, যে কোনো এটা বাদ দিতে হয়েছে। গণভোট 11টার মধ্যে ভোট শেষ। এইগুলি না পেছনের দিকে না যাওয়াই ভালো। গণতন্ত্র দেখছি এগুলা সামরিক না, কিন্তু শাসনের সময় প্রশ্ন উঠবে তাহলে যে সেই 79 থেকে কি আমরা 2014 পর্যন্ত এগুলো তো কথা ছিল, এগিয়েছি কি আমরা? হ্যাঁ, মানে আমি মনে করি আপনি যেগুলো বললেন সেগুলো যদি আমার নিজের বিশ্বাস আলোচনার মধ্যে ধরে নেই তাহলে তো আমাদের অনেক এগিয়ে যাওয়া উচিত ছিল। আমরা কি আমি 2014 তে বা 17 তে বলতে পারছি যে আমরা এগিয়েছি কিনা? এগিয়ে কিভাবে গেছি? 92 সালে যে সংসদীয় গণতন্ত্র ফিরে আসলাম সেটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের ফসল। 111 কিন্তু করেননি, এটা আমাদের 111 কিন্তু ইতিহাসের ব্যাপার। এটা বলছেন তো সুতরাং এই যে তারপরে যে বিএনপি ক্ষমতায় আসলো যে সময় শাহাবুদ্দিন সাহেব যে এই কথা বলেছিলেন যে মিস্টার নবডি, সেই গণতন্ত্র আমরা দেখছি। তারপরে 96-এর প্রথম আওয়ামী লীগ সরকার গঠন করে সামান্য মেজরিটি দিয়ে। প্রথম 96-এ একটা অ্যাটেম্পট হ্যাভ বিন টেকেন যাতে গণতান্ত্রিক প্রসেসটা চলে, পুনরুদ্ধার করা হয় কি। তারপরে আবার আসলো যেটা আমরা জানেন 111 সরকারে। এরপরে যে নির্বাচন 2008-এ হয়েছে সেখান থেকে এই পর্যন্ত আপনি প্রশ্ন করেন বিবেকের কাছে গণতন্ত্রের ধারায়, উন্নয়নের ধারায়, যে কোনো রাজনৈতিক আন্তর্জাতিক ধারায় কোন হি ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর, উনি বলুন আন্তর্জাতিকভাবে আমাদের অবস্থানটা আজকে কোথায়। বিভিন্ন সংস্থাতে আমরা সম্বোধিত হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক হিসাবে একটা স্বীকৃতি পেয়েছেন, এইগুলি আমাদের অর্জন। আমি সেটা বলতেছি, এগিয়ে যাচ্ছি, কোনো সন্দেহ নাই। অর্থনৈতিকভাবে বলেন, বৈদেশিক নীতিতে বলেন, যে কোনো শিক্ষার ক্ষেত্রেও যে এগিয়ে যাচ্ছি। এখন সেইটাকে ব্যাহত করার জন্য যদি প্রচেষ্টা, সেটা আমরা প্রতিহত করবো কোনো অবস্থা। এখন তো ধরেন যে ওই যে এগুতে এগুতে তো অনেক দূরে গিয়েছি, বিশাল অঙ্কের বাজেট হয়েছে, অনেক এগিয়েছি সে, কিন্তু এখন তো বাজেট মেলাতে পাচ্ছেন না। অর্থমন্ত্রী নিজেই কালকে হতাশা ব্যক্ত করেছেন। বাজেট পাস হয়েছে মাত্র সেদিন, ব্যাংক লুট করতে যোগ মেলাতে পারছেন না। বাজেট পাস হলো মাত্র সেদিন, আমাদের অপেক্ষা করতে হয়েছে এটা কার্যকরী কতটুকু হলো। ব্যাংক ঋণ নিয়ে বাজেট, আর ব্যাংকের হাজার হাজার কোটি টাকা দাও, ব্যাংকের হিসাব যদি বলেন তাহলে অনেক কথাই আছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার। ব্যাংকের হিসাব বলেন না, ইউ হ্যাভ স্টার্টেড দ্য গেম। না 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 আমি ওদিকে কাদা ছড়াচ্ছি মধ্যে। এখন সামনের নির্বাচন নিয়ে প্রশ্ন, আমি সামনের নির্বাচন সম্বন্ধে আমার কথা হচ্ছে যেটা 2014 সালে যে ভুলটা করেছেন বিরোধী দল, আমরা এখন যারা আছেন, সেই ভুলটা আগামীতে করবেন না বলে আমার বিশ্বাস। যদি তারা করেন আবার, তাহলে কিন্তু কি হবে না আমি নিজে জানি না, পলিটিক্যালি এলিমিনেট হয়ে যাবেন। কারণ হলো, আমি আবার বলি, এখানে মধ্যে আরো একবার বলেছি, 2014 নির্বাচন কিন্তু ওনাদের মতো যারা সুস্থ ধারা রাজনীতি বিশ্বাস করেন তারা নির্বাচন মনে থেকে করতে চেয়েছিলেন, কিন্তু সিদ্ধান্তটা কিন্তু দেশে হয়নি। সিদ্ধান্ত হয়েছে বাইরে, যে নির্বাচন সেদিনই যাব যেদিন আমরা ক্ষমতা যেতে পারবো। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট। যে কারণে নির্বাচনে যাওয়া হয়নি। ফলে যেটা হয়েছে সেটা আমরা দেখছি, জ্বালাও পোড়া, হত্যা, গরু পোড়া, এগুলি আমি বলতে চাচ্ছি না, উই হ্যাভ সিন ইট। কিন্তু নির্বাচন ব্যাহত করা যায়নি। তারা নাকি এসছে ইউনাইটেড নেশনস থেকে, তাদেরকে বলা হয়েছে সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এবং অন্তর্বর্তী সরকারে যে কোনো মন্ত্রণালয় নেবার জন্য, দপ্তর নেবার জন্য তাদেরকে অফার দেওয়া, সেটা হয়নি। সর্বশেষ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছে যে আপনি আসেন কথা বলি, হরতালের কথা বলে আসতে পারেনি। কাজে এই যে নেগেটিভ পলিটিক্স থেকে বেরিয়ে যদি আসতে, তাইলে এখন আবার নতুন কনসেপ্ট, এই একটা শুনছি ফখরুল ইসলাম আলমগীর মুখে, প্লেইন ফিল্ড, লেভেল প্লেইন ফিল্ড, এটা আমাদের দেশের নতুন, তার মুখ থেকে প্রথম বেরিয়েছে। এখন সহায়ক সরকার, সহায়ক সরকারের ব্যাখ্যাটা কি? এখানে কি সংবিধান আছে? সহায়ক ইন্টারিম গভর্নমেন্ট যদি ধরে, হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট, বেগম জিয়া লন্ডন থেকে ফিরে এসে দেবেন ঘোষণা, সেটা বলছে। যদি সহায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ইংরেজি বাংলা হয় সহায়ক সরকার, সেটা ঠিক আছে, সংবিধান আমাদের আছে। এবং সেইখানে যদি
সার্কামস্ট্যান্স যদি আপনি আসেন বলেন যে আপনি ডায়ালগ আপন করেন যে আমাদের এই মন্ত্রণা দিতে হবে, আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এটা প্রয়োজন, নির্বাচন কমিশন সম্বন্ধে কোনো প্রস্তাব আমাদের দিতে পারেন। কিন্তু ওই প্রেস ব্রিফিং করে আপনারা বলবেন, কিন্তু আমি মনে করি যে নির্বাচন আসছে এবং নির্বাচনের যাওয়া ছাড়া বিকল্প বিএনপির নেতৃত্বে চোট আছে, তাদের আর কোনো উপায় নেই, পলিটিক্যালি সার্ভাইভ করতে হয়। আমরা শেষ প্রান্তে পার্লামেন্ট ডিজলভ হয়ে গেলে, পার্লামেন্ট যখন ডিজলভ হয় তখন কি কোনো সরকার থাকে? ইজাসি এখানে তো সেটা নাই। পার্লামেন্ট এখানে আপনারা পার্লামেন্ট ডিজলভ করবেন না, আপনারা পার্লামেন্ট ইলেকশন করবেন। ভারতে কি আছে? ভারতে পার্লামেন্ট প্রাইম মিনিস্টার রিমেইনস দপ্তরিক কাজগুলি করেন, বাট কোনো পার্লামেন্ট থাকে না। থাকে না না না, পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরে তো গভর্নমেন্ট রিজাইন্স, তারপরে ওদেরকে রিকোয়েস্ট করা হয় যে তুমি একটা রুটিন ওয়ার্কটা চালিয়ে দাও। পার্লামেন্ট উইথ দ্য ডিসলিউশন অফ দ্য পার্লামেন্ট, নো গভর্নমেন্ট স্ট্যান্ডস নো হেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য হোয়ার দি ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ প্রিভেলিং। ইন ইউকেতে, ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে পার্লামেন্ট ডিজলভ হয়ে যায় তখন সব অল বিকাম দ্য কমন পিপল, বাট এটা রিকোয়েস্ট করে যে প্রাইম মিনিস্টার তাকে রুটিন ওয়ার্ক করার জন্য। সেখানে তো এখন হচ্ছে কি আপনি পার্লামেন্টের মেম্বারও থাকবেন, আপনারা ইলেকশনও করবেন। concept of parliamentary democracy is this: the prime minister who heads the cabinet, he remains, or he or she remains in power with not with executive power. She will go for day-to-day administration. রুটিন ওয়ার্ক। মানে আপনি যেটা বলছেন যে এখন পার্লামেন্টে যদি ডিসলভ হয়ে যায় তাহলে কোনো আপত্তি থাকবে না যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন না, যে পার্লামেন্ট ডিসলভ হওয়ার পরে পার্লামেন্ট ডিসলভ থাকে, তারা তো জনগণের সাথে বিট্রে করেছে। আপনার 5 জানুয়ারি নির্বাচনে তাদের টেস্ট করা হয়েছিল যে দেখা যায় যে সেই নির্বাচনে মানুষ 2% যায় নাই, 153 ইলেক্টেড হয়ে গেছে, 50 ইলেক্টেড হয়ে গেছে উইদাউট এনি ভোট। এবং দি 15th অ্যামেন্ডমেন্টে যেটা নিয়ে আসা হয়েছে সেটা মোর রিগরাস দেন 4th অ্যামেন্ডমেন্ট। আমি সবসময় বলি যে 15th অ্যামেন্ডমেন্ট, 4th অ্যামেন্ডমেন্টের নবসংস্করণ, হোয়াট এভার মাইট বি দি। আপনি যে একটা কথা বলতে পারি ইম্পর্টেন্ট, যে রাজনৈতিক সংকট যদি ঘনীভূত হয় দেশের জন্য জনজীবন কোনো সুখবর হয় না। সেই জন্য আমরা বলি যে আমার বক্তব্য হচ্ছে আমরা চাই দি কান্ট্রি শুড কাম ব্যাক টু দি আইডিয়াল ডেমোক্রেসি। আইডিয়াল ডেমোক্রেসিতে আসতে হলে যা যা করার দরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী কয়েকবার হলেন, উনি যদি চায় যে ইতিহাসে বেঁচে থাকতে লেট দেয়ার বি ফেয়ার ইলেকশন, লেট অল পলিটিক্যাল পার্টি টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। দেখে ঠিক আছে, নির্বাচনকালীন সরকার একটা রূপরেখা দিয়ে দিল, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে গেলাম, লেট দ্য পিপল টু ভোট ফর ইট। আপনি এখন গভর্নমেন্ট অফ দি ল এনফোর্সমেন্ট এজেন্সি, বাই দি ল এনফোর্সমেন্ট এজেন্সি, ফর দি ল এনফোর্সমেন্ট এজেন্সি, আপনার এইভাবে আমরা কি ইলেকশন করবো? বলেন যে আন্দোলন হয় না কেন? আমাদের নারায়ণগঞ্জ নির্বাচন যখন আপনার আইবি হলো তখন বলছে গণতন্ত্র আছে, আপনাকে হেইল করলেন ইলেকশন কমিশনে যে সুষ্ঠু নির্বাচন, আবার যেখানে হেরে গেলেন তখন বলে যে না এই গণতন্ত্র নির্বাচন ছোট জগন্নাথ, এদের দ্বারা নির্বাচন হবে না। এই পলিসিটা ঠিক না। Accept the reality of life. See a spade is spade, not spade a carbon. No. If you mean democracy, go for democracy. আপনি এখানে এসে বলতে পারেন যে ওপেন এ ডায়লগ, আচ্ছা আমরা একটু আলোচনা করতে চাই, নির্বাচন অংশগ্রহণ করবো, আমরা কি নির্বাচন এই ব্যাপারে আমরা ডায়লগ করতে চাই। আপনারা কল করেন যে ঠিক আছে নির্বাচন, শুনেন না না, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা বলেন যে একটা সুষ্ঠু পার্টিসিপেটরি ইলেকশন করার জন্য আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই, লেট আস সিট টুগেদার টু ফর্মুলেট এ পলিসি এন্ড টু স্ট্রাকচার নির্বাচনকালীন সরকার চেষ্টা করতে চাই। We cannot repeat the story that we have seen. আপনারা নির্বাচন করতে যদি যান, যেটা আপনি বলছেন সেই ধরনের আপনার অফিসিয়ালি বলেন যে we want to have a dialogue over the election, আমরা সেটা করার চিন্তা ভাবনা। শুনেন, এবার বিএনপি কে বাদ দিয়ে দেশে না না, সেটা তো আমরা বাদ দিয়ে চাই না, চাই তো বিএনপি, আমরা চাই না তো বাদ দিয়ে, আমরা চাই আপনি আসেন। Let us see where we are. বেগম খালেদা জিয়ার নেতৃত্বের বিএনপি প্রত্যেকবার জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু কোন সময় আপনার স্বৈর শাসকের ইন্ধনে ক্ষমতা আসে নাই, স্বৈর শাসককে সমর্থন দেয়। জামায়াতকে নিয়ে আপনি ঘুরতেছেন, এখন ছাড়তেছেন তো না, নিষিদ্ধ করে দেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন। সঙ্গে নির্বাহী বিভাগের, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের এক ধরনের শীতল সম্পর্ক বা টানাপোড়েন আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি, সেটি প্রধান বিচারপতির বক্তব্যে কিংবা কখনো আইনমন্ত্রীর বক্তব্যে, এবং সর্বশেষ যেটি বা ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত সরকারের আপিলের যে খারিজ করে দেয়া
তো সেটা অ্যাপিলেট ডিভিশন কর্তৃক, সেটিকে আপনারা জনগণের বিজয় হিসেবে চিহ্নিত করেছেন। সো এটি নিয়ে অনেক রকমের বক্তব্য আছে। ক্ষমতাসীনরা বা সংসদ সদস্যরা তারা বলছে যে তারা তো জনপ্রতিনিধি, তাদেরই অধিকার বা এখতিয়ার আসলে সবাইকে, এবং তারা যদি রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারেন, তারা কেন বিচারপতিদের পারবেন না, এরকম নানা রকমের কথাবার্তা বা টানাপোড়েন আছে। এবং সেগুলোর ফলাফল কিনা জানি না, বা কোনো কারণে কিনা গতকালকে যেমন অ্যাপিলেট ডিভিশনের, কালকে বোধহয় এটা সাম্প্রতিককালের ইতিহাসে বা আমার জানা নেই, কালকে তারা কোর্টেও বসেননি। কেন বসেননি সেটিও অবশ্যই স্পষ্ট নয়। আজকে বসে নাই যে, মানে গতকালকে জি। তো একটু আপনি বলবেন যে আসলে এই যে ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়া, সেটিকে কিভাবে দেখছেন, এর ফল আসলে ফলাফল ভবিষ্যৎ প্রভাব কি পড়বে আমাদের রাজনীতিতে, বিচার বিভাগে, নির্বাহী বিভাগে? আজকে আমি জবাব দিই, সেটা হচ্ছে কি, ইন দ্য ব্যাকড্রপ অফ nullity declared by the appellate division as to the 16th amendment, সে ব্যাকড্রপ হচ্ছে 1972 কনস্টিটিউশন। 1972 কনস্টিটিউশনে 1975 এসে 25 জানুয়ারি আপনার বিচার বিভাগের এদের অপসারণ, এদের প্রমোশন, ট্রান্সফার, এসব সব রাষ্ট্রপতি হাতে নিয়ে আসছিল, শেখ সাহেবের হাতে নিয়ে আসছিল 4th অ্যামেন্ডমেন্টে। 5th অ্যামেন্ডমেন্ট সেটা পাস হলো 6 এপ্রিল 1979। 5th অ্যামেন্ডমেন্টে জিয়াউর রহমান সাহেব করলেন কি, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফর্ম করে, ওনার রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতাটা ছিল ফর অ্যাপয়েন্টমেন্ট, ফর ট্রান্সফার, ফর প্রমোশন অফ দি জাজেস অফ দ্য হাইকোর্ট, সেটা তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 1977 একটি অধ্যাদেশের মাধ্যমে তিনি প্রথম 79 পার্লামেন্ট এসে পাস করেছিল। তারপর আপনার উনি সেটা নিজের ক্ষমতাটা নিজে ছেড়ে দিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে, হেডেড বাই চিফ জাস্টিস অ্যান্ড 2 সিনিয়র জাজ অফ দি অ্যাপিলেট ডিভিশন, তাই না? কে এটাই চলতেছিল ঠিকভাবে। 96 থেকে 2001 আওয়ামী লীগ ওয়াজ ইন দ্য পাওয়ার, স্টেট পাওয়ার, ফরগেট ইট। 15th অ্যামেন্ডমেন্ট যেটা পাস হয় সেটা হয় আপনার 2011 সালের 30 জুন। নির্দলীয় সরকার তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করার একটা 15th অ্যামেন্ডমেন্ট আনে, যে 15th অ্যামেন্ডমেন্টের ভিত্তি করে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং তার নির্বাচন করবে বলছে ওই অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে। সেখানে 35 আর্টিকেল হ্যাজ বিন অ্যামেন্ডেড, যেগুলি অসংশোধন যোগ্য। সেখানে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওনারা টাচ করে নাই। ইট ইজ রিমেইন অ্যাজ ইট ইজ। এম আই ক্লিয়ার টু ইউ? জি। এটাকে টাচ করা কখন শুরু করলো? মাই ব্রাদার উইল বিয়ার উইথ মি। সেটা পার্লামেন্টে একটা আইন করলো, আদালত অবমাননা আইন। সে আদালত অবমাননা আইন, সেটা চ্যালেঞ্জ হলো হাইকোর্টে। হাইকোর্ট সেটাকে বাতিল ঘোষণা করে দিল। এবং যদি আপনি আবার একটু ব্যাক যান, পার্লামেন্টে একজন স্পিকার, সংসদ সদস্যরা বিচারকের সম্পর্কে পার্লামেন্টে যা তা বক্তব্য রাখলেন। মানে এটা চলছিল যে বিচারক ভার্সেস পার্লামেন্ট। আমরা উই আর ভেরি, আমাদের কথা দিয়ে the existence of the country depends on the independence of the judiciary. Judiciary sometimes acts, not sometimes, as per constitution. Judiciary is the guardian. বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে যারা লাইভ দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন আইনজীবী আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র, এবং সেই সঙ্গে তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যেহেতু আপনারা দুজন আইনজীবী, আইন, মানবাধিকার, এইসব বিষয় নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। এই সময় সবচেয়ে আলোচিত বিষয় সাম্প্রতিককালে কবি প্রাবন্ধিক ফরহাদ মাজারের নিখোঁজ হয়ে যাওয়া বা অপহরণ হয়ে যাওয়া, কোট আনকোট, আমি কোনোটাই বলছি না, এবং তাকে র্যাব কর্তৃক উদ্ধার। এখন তিনি হসপিটালে আছেন। সব মিলিয়ে এটি নানা রকমের প্রশ্নের জন্ম দিয়েছে, এবং এই যে গুম, অপহরণ, এগুলো নিয়ে তো অনেক দিন ধরে অনেক রকমের কথা হয়েছে, এবং ফরহাদ মাজারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির এক রকমের প্রতিক্রিয়া, বিএনপিটি সরকারকে দায়ী করছে, সরকার এটিকে অন্যভাবে বলছে, বা সরকার সমর্থকরা এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে চিত্রায়িত করবার চেষ্টা করছে, কোনো কোনো গণমাধ্যম নানাভাবে দেখবার চেষ্টা করছে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি একটু বলবেন যে আপনি কি মনে করেন যে এটি আসলে
কি ঘটলো, কেন ঘটলো, বা এরকম ঘটনা কেন ঘটছে? আমি গতকাল প্রথম আলোতে স্বরাষ্ট্রমন্ত্রী একটি ইন্টারভিউ দেখছিলাম, যে তিনি বলছেন যে ভাগ্য ভালো যে তাকে সীমান্তের ওপারে ফেলে দিয়ে আসা হয়নি, গেলে হয়তো আরো বিপদ হতে পারতো। যদিও তিনি বলছেন যে এটি তদন্ত করে দেখতে হবে আসলে কি ঘটনাটা ঘটেছিল, কিন্তু আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি খুব আলোচিত, কোনো সন্দেহ নাই, কারণ এটা নিয়ে একজন বিজ্ঞ এবং জ্যেষ্ঠ মানুষ, অর্থাৎ সিনিয়র সিটিজেন, একটা সামাজিক যোগাযোগে তার সম্পর্ক আছে। তিনি সুশীল সমাজের একজন প্রধান ব্যক্তি বলা যায়, প্রধান ব্যক্তিদের মধ্যে একজন। বিষয়টা হলো যে এটা একটা রহস্য আবৃত এখনো, কারণ আজকের পর থেকে আপনারা যদি দেখছেন, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী, তিনিও কিন্তু স্পষ্ট কিছু বলেননি, এবং ফরহাদ মাজার সাহেবকে কনফার্ট করার পর তিনি কিন্তু সুস্পষ্ট কিভাবে কি হলো তিনি বলতে পারছেন না। তো এইখানে এটার পেছনে, এবং একটা জিনিস যেটা জানা গেছে যে তার টেলিফোন দিয়ে, তার সেলফোন দিয়ে 35 লক্ষ টাকা র্যানসাম বা দাবি করা হয়েছে, চাঁদা বলি বা যাই বলি। কিন্তু সেটা আমার মনে হয় না, বক্তব্য আছে, সেটি উনিও নাকি উনিই বলেছেন যে ওনার তাদেরকে টাকা অফার করেছেন যে আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে টাকা দিব। আচ্ছা, তো সুতরাং আমার মনে হয় যে এটা একটা যারাই করেছে এটা রহস্যাবৃত, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কিছু বক্তব্য রেখেছেন, যেটা আপনি একটু আগে বললেন। সেটা তো একদিক থেকে সেইভাবে বলেছেন যে যদি অন্য দেশে চলে যেত তাহলে কিন্তু বিরাট একটা আলোড়ন সৃষ্টি দেশব্যাপী, যে দেশের আইন শৃঙ্খলা নাই, এই দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই, এই ধরনের কথা আসতো। সেই প্রেক্ষাপটে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ফরহাদ মাজার সর্বশেষ যে আমরা যেটুকু জানি সেটা হলো যে ভারতে যে গোহত্যার ব্যাপার নিয়ে যে কথা, সেখানে উনি বক্তব্য রেখেছেন, সংবাদ সম্মেলন করে বক্তব্য রেখেছেন। সেটার সাথে যোগসূত্র আছে কিনা সেটা নিবিড় তদন্তের ব্যাপার, এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। সর্বশেষ যেটা তার আলোচিত ওই একটি জিনিস আমাদের জানা আছে। এছাড়া ইদানিংকালে তার খুব একটা লেখন, প্রবন্ধ বলেন বা আর্টিকেল বলেন, কিছু সেভাবে পত্রপত্রিকা আসেনি, যার দ্বারা একটা পলিটিক্যাল ইস্যু বলেন বা সামাজিক ইস্যু মতো নয়। তা আমার মনে হয় যে বিষয়টা রহস্যজনক তো বটেই এবং আলোচিত। সুতরাং আমাদের মনে হয় যে ব্যাপারটা আমাদের দাবিই থাকবে এটা, যে নিবিড় তদন্ত করে সুষ্ঠু সঠিক তথ্যটা বের করা উচিত। জি, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। আসলে এটা তো একটা অত্যন্ত দুঃখজনক। ফরহাদ মাজার উনি আমাদের সুশীল সমাজে একজন অন্যতম ব্যক্তিত্ব, আর উনি যেটা বক্তব্য রেখেছেন, পত্রিকাতে যেটা আসছে, এই পর্যন্ত যারা গুম হয়েছে, যারা অপহরণ হয়েছে, তারা কিন্তু মুক্তি পেলেও তারা কে গুম করেছে, কি জন্য করেছে, কি করেছে, কোনো বক্তব্য কিন্তু তারা কেউ সত্যিকারে দিতে পারে, দেয় নাই, তাই না? সালাউদ্দিন, আমাদের বর্তমানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন, তাকে ইন্ডিয়া নিয়ে গেল। কারণ বাংলাদেশ থেকে, ঢাকা থেকে ইন্ডিয়ান বর্ডার শিলং ক্রস করা, এটা চারটেখানে কথা নয়, এটা অনেক দূর, অনেক ব্যাপ্তি। কে নিয়ে গেল? উনি তো আকাশে উড়ে যাননি। তো সেইটাও কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে কোনো স্টেটমেন্ট এখনো পাই না। হি ইজ ফেসিং ট্রায়াল ফর ক্রসিং দ্য বর্ডার অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়ান কোর্ট। ফরহাদ মাজারের ব্যাপারটা হচ্ছে, উনি ওই দিন যে বক্তব্যটা উনি বক্তব্য রাখেন, আসলে বক্তব্য রাখেছেন একজন উনি পাশে ছিলেন, এবং গরু হত্যার ব্যাপারে মাহমুদুর রহমান সাহেব। আমি মনে করি ওনাকে নেওয়া হয়েছে টু টেররাইজ, যারা এই ধরনের বক্তব্য নিয়ে আসবে তাদেরকে টেররাইজ করার জন্য, থ্রেটেন করার জন্য, তাদেরকে টু পুট দেম আন্ডার কোয়ারশন অর ডিউরেস, এই কাজটা হয়েছে। আর না হলে উনি ফরহাদ মাজার সাহেব বাসা থেকে চলে গেলেন, তারপর উনি কোথায় গেলেন, বাসে তুলে দিলেন, তারপর ফিরে আসলেন, তার ম্যাজিস্ট্রেট কোর্টে গেলেন, বাসের পত্রিকায় তার আপনজনদের সাথে তার যে অভিব্যক্তির প্রকাশ, সেটা তো এই বয়সে তার নিজস্ব কোনো গতি বা নিজস্ব কোনো ইচ্ছায় এটা হয় নাই, ওনার ইচ্ছার বিরুদ্ধে ওনাকে এটা করা হয়েছে। পরে যখন দেখেছে, আমার মনে হয় বিরোধী দলীয় আমাদের পার্টির চেয়ারপারসন একটা টুইটার মেসেজ পাঠিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা দেয়ার হি হ্যাজ থ্রেটেন্ড, হি হ্যাজ আস্কড দি বদ্দি
agencies of Bangladesh and India to find out the Farhad Mazar. কারণ যে স্টেটমেন্টটা সেটা ছিল ইন্ডিয়ার এগেইনস্ট অলসো। তো এখন কি জন্য কি হচ্ছে সেটা তো গভর্নমেন্ট ইজ দি প্রাইম সোর্স টু ডিক্লেয়ার যে একটা ইনকোয়ারি করে এটা বাইর করা, কারণ ফরহাদ মাজার তো আমাদের বাংলাদেশের একজন। হংকং ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন তারাও বিবৃতি দিয়ে বলেছিল যে ফরহাদ মাজারকে খুঁজে বের করতে হবে ভারত এবং বাংলাদেশকে যৌথভাবে। জি জি জি, সেটা আমি কালকে টুইটারটা রিপিট করে শুনলাম ম্যাডাম খালেদা যে টুইটার মেসেজ, ইট ইজ রিয়েলি এ স্ট্রং ওয়ার্ড, এবং দ্যাট হ্যাজ অ্যাক্টেড আমার মনে এটা অনেক ফোর্সফুল কাজ করেছে টু রিকভার অর টু রিলিজ ফরহাদ মাজার ফ্রম দ্য ক্যাপটিভস অফ সো কল, যারা নিয়ে গেছে তাদের। কারণ সেখানে তিনি দুইটাই, এখানে তো আপনি তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাব যাদের বিরুদ্ধে এইসবের অভিযোগ আপনারা আনেন প্রায়শই, তাদেরকে তো সাধুবাদ দিবেন অন্তত স্পেসিফিক ফরহাদ মাজারের কেসে। আমরা লেট আস সি হোয়াট কামস আপ ইন দ্য ইনকোয়ারি বাই দি গভর্নমেন্ট। আমরা এখন তো গভর্নমেন্ট কি নিয়ে আসে, এখন ল মিনিস্টার কি বলছেন, হোম মিনিস্টার কি বলছেন, গভর্নমেন্ট কি বলছেন, কে তারা নিয়ে গেল একটা ডিটেইল একটা ইনকোয়ারি রিপোর্ট তো জাতির সামনে। জি, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি একটু বলবেন যে আমরা দেখি যে এই ধরনের ঘটনায় বা বাংলাদেশে অনেক রকমের এরকম ঘটনা ঘটেছে, কিন্তু কোনোটারই আসলে পূর্ণাঙ্গ চিত্র কিন্তু শেষ পর্যন্ত জনসাধারণ জানতে পারে না। কোনোটিরই পূর্ণাঙ্গ তদন্ত হয় না, তদন্ত হলে তার রিপোর্ট কি, কোনোটিরই সেই অর্থে বিচার হয় না, সময়ের বিবর্তনে সেটি হয়তো হারিয়েও যায়। দেখুন, এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবো না, এটুকু বলতে চাই। এবং এখন যেটি মিস্টার নাসিরউদ্দিনও বললেন যে এমনও ঘটছে এখন যারা এরকম নিখোঁজ হচ্ছে তাদের পাওয়া গেলে তাদের কাছ থেকে আর কিছু শোনা যাচ্ছে না, মানে কেউ আর কিছু বলছেন না। এখানে আমার একটা ব্যাড কালচার, কোনো সন্দেহ নাই, এটা সমর্থন করার প্রশ্নই আসে না, বা বিরোধিতা সবাই করি, আমরা বিরোধিতা তীব্র বিরোধিতা করি এবং এই ধরনের আচরণ বা এই ধরনের কর্মকাণ্ডে। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে এ ধরনের গুম হচ্ছে কিন্তু তাদের কিন্তু খোঁজ পাওয়া যায় না, বা তাদের সুরা হয়েছে এই ধরনের খোঁজ পেলেও, যেমন আমরা হয়তো এই ফরহাদ মাজারের কেসে কি ঘটলো সেটি হয়তো কখনোই আর জানবো না। এখানে যেটা সমস্যা, যেটা আমি বলি, আইন না ফরহাদ মাজারের কাছ থেকে না পুলিশের কাছ থেকে। এখন এখানে যেটা সমস্যা, যেটা আমি বলি, ফরহাদ মাজার সাহেব লাকিলি হি হ্যাজ বিন, তাকে পাওয়া গেছে, সেটা তো একটা বড়, এবং খুলনায় যে হোটেলে খেয়েছে, হোটেল ম্যানেজারের খেয়েছে, সে কথা সবকিছু আছে। কিন্তু এখানে যাদের পাওয়া যায়নি, যেটা ভাই বললেন, সেখানে ব্যাপারটা হলো যে তদন্ত নিবিড় তদন্ত হয়েছে বলে আমার বিশ্বাস। এখন এখানে যারা যেভাবে তারা অপহৃত হয়েছেন, মানে গুম হয়েছেন, সেই যে জায়গাটা, তার আশেপাশে যে সার্কামস্টেন্সেস বলি আর কি, পারিপার্শ্বিক অবস্থা থেকে এভিডেন্স দিয়ে ধরা যায় কোথা থেকে এসে। এখন তো মোবাইল ট্র্যাকিং করে ধরা যায়, অনেক নানান ধরনের বেরিয়েছে। কিন্তু এখানে প্রলংড ইনভেস্টিগেশন, লম্বা তদন্ত অনুসন্ধান সবই হয়েছে, কিন্তু সুরা হয়নি। এটা কারণে দেখেন, যেটা ভাই বলতেছিলেন যে সালাউদ্দিন, সে আসাম চলে গেলেন কোন দিক দিয়ে, এটা কিন্তু কেউ জানে। সেখানে গিয়ে পড়লেন উদ্ভব, এবং সেখানে বিচারের সম্মুখীন হয়েছেন। এখন কিভাবে গেলেন তিনি নিজেও কিন্তু বলেননি। তার আসামে তো বলতেই পারতেন সে যে আমাকে কেউ একটি গ্রুপ যারা ধরে নিয়ে এসছে, সেখানে কিন্তু বলা হয়নি, যে সে কিন্তু বলেনি। সেখানে ফরেন অ্যাক্টে তাদের বিচার, সেটা ইন্ডিয়ান ব্যাপার। কিন্তু তার নিজের যে এই চলে গেলেন, সেই যে কিভাবে হলো, অত এখানে জানি সেই অপহৃত হয়েছে, অনেকে ধরে নিয়েছে, তার গুম হয়ে গেছে, তার মধ্যে নাই। এই যে ব্যাপারটাগুলি ঘটে, এগুলি তদন্ত আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করেন, নিবিড় তদন্ত করেন, কিন্তু মূলত এই যে সালাউদ্দিন চলে গেছে, এটা ধরেন তো চলে জানে, সালাউদ্দিন চলে জানে, সালাউদ্দিনকে সে কিন্তু বলেনি কিছু। হ্যাঁ, আমি বললাম তো, যারা গুম হয়েছে এই পর্যন্ত তারা কেউ কিন্তু মুক্তি পাওয়ার পরে অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ ট্রাফিকিং আর বা হাইজ্যাকিং বা গুম, সেটাই বলছি। যারাই করে থাকুক এটা, তারা মুক্তি দেবেন, এই প্রিকন্ডিশন, যেটা পূর্ব শর্ত, যে তুমি কোন অবস্থায় বলতে পারো, বললে কিন্তু এটা হবে। কারণ সে শুধু একা না, আর তো অন্য কিছু বলে, সেই কারণে তারা হয়তো, উনি হয়তো বলবেন না, ফরহাদ মাজার সেও হয়তো সুস্পষ্টভাবে বলবেন, হয়তো ভাষা কথা বলবে, আমি কি বলতে পারছি না, আমার মনে নাই, এইসব আর কি। তাই কাজে এই ব্যাপারটা সুরাহার উপায় নাই, শুধু তদন্ত করে যদি পাওয়া যায়, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার হবে আমি মনে হয়। কারণ এটা খুব কঠিন, যে আমাদের কালচারটা, সংস্কৃতি দেখতে বেশ কয়েক বছর ধরে
আর একটা সিলেটের কি যেন নাম, ইলিয়াস আলী আলী। এখনো পাওয়া গেল না, চৌধুরী আলম এখনো পাওয়া গেল না। হ্যাভিং এ গুড গভর্নমেন্ট, আমরা একটু প্রসঙ্গ পাল্টাই। মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আমরা জানি যে আদালতকে প্রভাবান্বিত করবার একটা অভিযোগ আপনারা অনেক সময় এনেছেন সরকারের বিরুদ্ধে বিভিন্ন কারণে, এবং সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালত of the constitution as well as guardian of the country. In America, law passed by the Congress, if the judiciary thinks that it contradicts to the constitution, they nullify the same. তখন হঠাৎ করে 16th amendment আনলো only for cancellation of the Supreme Judicial Council. 16th amendment আসলো আপনার 17 সেপ্টেম্বর 2014 সালে। তাহলে আপনি যে 15th এটা যদি আপনার ইফ ইউ থিংস দ্যাট নো ক্ষমতারা সংসদের হাতে থাকবে এদের অপসারণগুলি, তাহলে আপনি 15th অ্যামেন্ডমেন্টে সেটা একসাথে করে ফেলতে পারতেন। তখন তিনি করেন নাই সেটা, এবং ওনার ক্ষমতায় ছিলেন 8-10 বছর, কিন্তু হঠাৎ করে 16th অ্যামেন্ডমেন্টকে সেটা বাদ দিয়ে দেওয়া হলো। দ্যাট কন্ট্রাডিক্টস দি কনস্টিটিউশন। সেই জন্য এটা চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে, এবং আজকে গতকাল অ্যাপিলেট ডিভিশন এটা জাজমেন্টে বলছে নো, ওই যে এটা বাতিলযোগ্য, বাতিল হয়ে গেছে। তাহলে বাতিল হওয়ার সাথে সাথে ওই আগেরটা রেস্টোর করা হয়েছে, যে আপনার কি বলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। হ্যাঁ, সেটি নিয়ে তো আবার নানা রকমের নানা মুনির নানা মত আছে। অ্যাটর্নি জেনারেল যেমন বলছেন যে এটা এখন একটি শূন্যতা বিরাজ করছে। কোন শূন্যতা, অ্যাজ পার আই মাস্ট সে অ্যাজ পার জুডিশিয়াল প্র্যাকটিস অ্যান্ড জুরিসপ্রুডেনশিয়াল ভিউ, যখন একটা আইন বাতিল হয়ে যায় তখন ইট গোজ ব্যাক টু অরিজিনাল পজিশন। এখানে শুনতে কোনো কারণ নাই। আপনার এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা পার্লামেন্টের কাছে আইন যেটা করেছিল সেটা বাতিল হয়ে গেছে। বাতিল হওয়ার পরে ইট এক্সটেন্ডস টু দ্য অরিজিনাল পজিশন। মাই লার্নার ফ্রেন্ড উইল এগ্রি উইথ দ্যাট, কারণ সেটা তো জুডিশিয়াল প্র্যাকটিস, সেটা জুরিসপ্রুডেনশিয়াল ভিউ, কিন্তু সেটার কোনো হইতে পারে না। সেম আপনি ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজকে তার যদি অরিজিনাল শেপে যায় তাহলে জাতির তো কোনো ক্ষতি হচ্ছে না, বিচার বিভাগের কোনো ক্ষতি হচ্ছে না। বরং বিচার বিভাগ যে স্বাধীন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আজকের এই জাজমেন্টে আবার প্রমাণ হলো যে আমার দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আমরা চাই যে এই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আপনিও মনে করছেন যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, করার চেষ্টা করছে। উইথ দিস জাজমেন্ট আই মাস্ট সে অ্যানাদার বিএসসি থেকে শোনা একটু বলবেন, আপনি আরো পরে বলবেন, কারণ আমি একটা অ্যাড করি। একটা জাতির ভাগ্য নির্ধারণে চিফ জাস্টিসদের ভূমিকা অনেক। বিএসসির দিকের চিফ জাস্টিস ছিল, হি রিফিউজ টু গিভ ভোট টু দি টিক্কা খান। তার আমাদের দেশে মোস্তাফা কামাল মতো চিফ জাস্টিস ছিলেন, অনেক ছিল। আমাদের দেশে আবার খায়রুল হক চিফ জাস্টিস ছিল। খায়রুল হকের একটা জাজমেন্টে আজকে আমাদের এই অবস্থা ফেলছে। আপনি যদি 1-2 লাইনে বলেন যে কালকে আমরা দেখলাম যে অ্যাপিলেট ডিভিশন কোর্ট করেনি, সো এটি খুব এরকম নজির সাধারণত দেখা যায় না। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমিও যখন আমার চেম্বারে কাজ করছিলাম, আমাকে আমার একটা কেসের জন্য পাঠাইছিলাম, একজনে বলছে কোর্ট তো বন্ধ। কি কোর্ট বন্ধ? ইট ইজ আনহার্ড অফ। পরে আমি পার্সোনালি আই ওয়েন্ট টু দি কোর্ট প্রেমিসেস, গিয়ে দেখলাম যে লক আপ। আমাকে তো এদিকে আর যাওয়া হচ্ছে না। কেন? কোর্ট উঠে না, উঠবে না। তাই কেম ব্যাক টু মাই চেম্বার অ্যান্ড আই টক টু দি কলিগস, কি ঘটনাটা কি হচ্ছে। আজকে গতকাল এই কোর্টে সেটাই একমাত্র ইস্যু ছিল যে এটা অনেক সময় কোর্ট করতে পারে বন্ধ রাখতে, অ্যাডজর্ন করতে উইথ দি ডিক্লারেশন, তাই না? যে বলতে হয় যে আমরা কালকে কোর্ট করবো, করে অ্যাডজর্নমেন্ট করবো। সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস ক্যান ডু এনিথিং ইন রেসপেক্ট অফ দিস প্যারাফার্নালিয়া। তো সেটা আমাদের কাছে এখনো মানে রহস্যাবৃত। ওনারা ছিলেন তো, মানে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা তো সুপ্রিম কোর্ট, শোনা যাচ্ছে যে ছিল, সুপ্রিম কোর্ট আসছে যে সেটা দেখা গেছে। খবর নিয়েছি যে অল জাজেস আছে কিনা, সব জাজরা আছে। তো হয়তো তাদের ইন্টারনাল কোনো মিটিং ফিটিং কিছু থাকতে পারে। হ্যাঁ,